Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. ও যেমন দাঁত বের করা, ও যেমন হাত সামনে করা, পা পিছনে করা, একটা ভয়ঙ্কর লুকস, চোখ লাল লাল জ্বলছে, সেম পাজুরও সেম লুকস। সব ঠিক ছিল, সব ঠিক এগাচ্ছিল, সব ঠিক চলছিল। হঠাৎ করে খুব অ্যাজ এ রিসার্চার আমার কাছে অনেক এরকম ক্লেম আসতে শুরু করে যে ওটি রাখার পর নাকি বাড়িতে নানা রকম প্রবলেম হতে শুরু করে। কিন্তু তোমার আত্মা, তোমার স্পিরিট, তোমার এনার্জি আমাদের সেল করে দিতে হবে। তাও সেলের প্রসেস কি? সেলের প্রসেস হচ্ছে একটি ব্লাডে লেখা লেটার থাকবে, ব্লাডের তার রক্ত দিয়েই সই করতে হবে, লিখে তার রক্ত দিয়ে সই করতে হবে। রাইট। অ্যানাবেলকে কিন্তু কাছের মধ্যে রাখা হতো, অ্যানাবেলকে ক্রস দিয়ে রাখা হতো। অ্যানাবেলকে যেদিন অ্যানাবেলের যেখানে রাখা হতো, অ্যানাবেলকে পরিষ্কার করা হতো, অ্যানাবেলকে বের করা হতো, সেখান থেকে কিন্তু একজন নাম করা পাদ্রী থাকতেন যিনি এক্সরসিজম নিয়ে বিশ্বাসী। তিনি হোলি ওয়াটার সারাদিন সবসময় ছেটাতো, হাতে দাগ দেখালো, এখানে মাস্ক দেখালো, এখানে মাস্ক দেখালো, যেরকম কামড়ে দিয়েছিল। হ্যাঁ, কামড়ে দিলে যেমন, কামড়ে দিলে যেমন, বাইক করলে যেরকম। তো দেন তারপরে কথা হওয়ার পর তারপরে বললাম কি হয়েছে, বলে খুব কষ্ট দেয়। হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন পডকাস্টে চলে আসলাম আমরা। আর আজকে তোমাদের ফেভারিট উজ্জ্বলদাকে নিয়ে আসলাম, কারণ লাস্ট এপিসোড আমাদের উজ্জ্বলদার সঙ্গে খুব সুন্দর হয়েছে, মারাত্মক রেসপন্স পেয়েছি আমরা। কিন্তু আজকের এপিসোডে তোমাদের জন্য আরো একটা মারাত্মক ইনসিডেন্ট নিয়ে আসলাম। আজকের পডকাস্টে আমরা কথা বলতে চলেছি দুটো ডলের বিষয়। যেই ডলের বিষয়ে আমাদেরকে উজ্জ্বলদা আরো ইন ডিটেলসে বলবে যে এই ডলটা কি আদৌ ডল, না এই ডলটা একটা ডিমনের কোনো অংশ। তো চলো সরাসরি এখন উজ্জ্বলদার সঙ্গে কথা বলতে চলবো আজকের দুটো ইনসিডেন্ট নিয়ে। তো উজ্জ্বলদা, থ্যাংক ইউ সো মাচ আবার আমাদের পডকাস্টে আসার জন্য। তোমার লাস্ট পডকাস্টে কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা। রিসেন্টলি আমরা দেখছি যে একটা ডল উঠেছে মার্কেটে, যেটা নিয়ে তুমি রিসেন্টলি একটা ইনভেস্টিগেশন করেছো। তোমার কাছে এসেছিল একটা বোধহয় মেয়ে, তো লাবুবু ডল, লাবুবু আর পাজুজু, আমরা এই দুটো ব্যাপারে আজকে তোমার কাছ থেকে জানতে চাই যে এই যে ডল, এটা কি সত্যি ডল, না এটা কি কোনো অপদেবতার অংশ? প্রথমে বলি পার্থ, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আবারও তোর সঙ্গে কাজ করতে তো সবসময় ভালো লাগে। একদম একদম, এটা তো আমার নতুন করে বলার কিছু নেই, কারণ এখন আমরা সামনাসামনি খুব কাছের ভাই হয়ে গেছে। একদম। তুমি যখন আমাকে বললে উজ্জ্বলদা আবার একটা করা যেতে পারে, তোমার এই লাবুবুর ওপর লোকে জানার দরকার, তুমি এরকম একটা পোস্ট করেছো যেটাতে এত ভালো রেসপন্স হচ্ছে, তো তোমার মতামত তো অবশ্যই দরকার, কারণ তোমার ভার্ডিক্ট, তুই তো আমাকে বললি তোমার ভার্ডিক্ট খুব দরকার, খুব দরকার। তো বলি অ্যাজ এ রিসার্চ হিসেবে প্রথমে একটু ডলটার সম্বন্ধে বলি। ঠিক, যে ডলটি নিয়ে এত বিতর্ক, সেটির নাম হচ্ছে লাবুবু। একটু লাবুবুর পিছন দিকে যাই, ব্যাক হিস্ট্রিতে। 2015 লাবুবু হঠাৎ করে তৈরি হয়, হয় জাপান নাহলে চায়না, যে কোনো একটি কোম্পানি, আমি নাম করব না, করা উচিত নয়, তারা এটিকে প্রথম রিলিজ করে, মার্কেটে রিলিজ করে। 2015-এ মুখ থুবড়ে পড়ে লাবুবু ডল। ওকে, কোনো রেসপন্স নেই। ওকে, বেরিয়েছিল একটি পুতুল দেখতে, পুতুলটি দেখেছিস? পুতুলটি বেশ ভয়ঙ্কর দেখতে, পুতুলটি 360 ডিগ্রি মাথা ঘোরে, হাত ঘোরে, দাঁত বের করা। হঠাৎ করে 2025, এই 10 বছরে কি এমন হলো এতটা ওপরে এটি উঠতে শুরু করলো? আমি যা শুনেছি 1.6 মিলিয়ন ব্যবসা করেছে এই বছর। কি হয়েছিল? রিহানা, পপ সিঙ্গার রিহানা, তার ব্যাগে 4টে লাবুবু ডল ঝুলিয়ে গেছিল। তারপরে হঠাৎ করে নাকি ভাইরাল হয়। তারপর আস্তে আস্তে সকলে, আমরা তো একটু হুজুকে বাঙালি কেন, আমরা তো ভারতবাসীর একটু হুজুকে। একদম একদম। না, আমার বাড়িতেও তাই, আমার মেসেজ বল, আমার আরো যারা আছে বোন, শালিকা যারা, তারাও খুব হুজুকে। হঠাৎ করে ডলটি নিয়ে খুব বিতর্ক শুরু হলো। কি বিতর্ক শুরু হলো? আমি তোকে বলি যে এই লাবুবু নিয়ে আমি একটু রিসার্চ করতে গিয়ে দেখেছি, লাবুবুকে যখন আমি অনেকটা ভাবে ঘাটতে শুরু করি, আমার যারা সিনিয়র গবেষক আছে তাদের কাছে যখন তথ্য নিতে শুরু করি, এই দলটির সঙ্গে মেসোপটেমিয়ান একটি দৈত্য আছে, তার নাম পাজুজু। সেম লুকস, সেম দেখতে, ও যেমন দাঁত বের করা, ও যেমন হাত সামনে করা, পা পিছনে করা, একটা ভয়ঙ্কর লুকস, চোখ লাল লাল জ্বলছে, সেম পাজুজুরও সেম লুকস। সব ঠিক ছিল, সব ঠিক এগাচ্ছিল, সব ঠিক চলছিল। হঠাৎ করে খুব
অ্যাজ এ রিসার্চার আমার কাছে অনেক এরকম ক্লেম আসতে শুরু করে যে ওটি রাখার পর নাকি বাড়িতে নানা রকম প্রবলেম হতে শুরু করে। আচ্ছা। প্রবলেম কেমন প্রবলেম? কারণ মনে হচ্ছে যে ওই দৈত্যর দিকে তাকালেই রাত্রিবেলা, মানে লেবুবু ডলের দিকে তাকালেই তাদের একটা খুব নেগেটিভিটি ফিল হচ্ছে। ইভেন অনেকে এইটাও ক্লেম করে যে যে মনে হচ্ছে যে বাড়িতে কেউ রয়েছে। তো এটি নিয়ে যখন আমি আরেকটু স্টাডি শুরু করি, আরও যখন গবেষকদের কথা, আরও যারা এই রিসার্চ নিয়ে কাজ করে তাদের কাছে জানতে চাই, তখন তাদের কাছেও সেম ব্যাখ্যা পেতে শুরু করি আমি। যে তারাও বলছে তাদের কাছেও এরকম ক্লেম, ওই দলটি সম্বন্ধে একটি খুব বাজে আসে যে এরকম দলটি নাকি ঠিকঠাক নয়। সব ঠিক চলছিল, হঠাৎ করে কিছু সেলিব্রিটিও পোস্ট করতে শুরু করে। তুই জানিস রিসেন্টলি একজন নাম করা ইউটিউবার, আমি নাম করবো না, খুব নাম করা, দুজনে বন্ধু ছিল, এখন দুজনে বিবাহ সূত্রে সবাই বুঝে যাবে কে, বুঝে গেছে। সেই মেয়েটিও পোস্ট করে ওটি কেনার পর নাকি তার বাড়িতে নাকি যাতা ঘটনা হতে শুরু করে। আমি লিখেছিলাম, আমি আমার ফলোয়াররা ওখানে কমেন্টও করেছিল যে কেসটি আমাকে দেওয়া হোক, মানে আমার দেখা উচিত ছিল কেসটা। আমি নিজে কমেন্টটা পড়েছিলাম, আর এটা যখন তুমি পোস্ট করছিলে এই জিনিসটা নিয়ে, তারপরেই আমি তোমার কাছে রিচ আউট করেছি, আমি এই জিনিসটা নিয়ে তোমার সঙ্গে বসতে চাই। তো ওখান থেকে ওই ইউটিউবারদের কাছে কোনো রকম সাড়া পাই, তো পাইনি, হয়তো ওদের প্রবলেম মিটে গেছে, তাহলে মেয়েটি দেখেছিলাম মেয়েটি পুতুলটি জ্বালিয়ে দেয়। আর প্যারাসাইকোলজিতে এটি নিয়মই, যখনই তুমি কোনো জিনিস জ্বালিয়ে যাবে সেই ঊর্জা বা সেই এনার্জি সেখান থেকে অবভিয়াসলি শেষ হয়ে যায়। তো মেয়েটিকে সদ্বুদ্ধি দিয়েছিল, কারণ মেয়েটি বারবার বলছিল যে আমার এক বন্ধু আমাকে বলেছেন যে যা হোক না কেন পুতুলটি পুড়িয়ে ফেল। আচ্ছা। তারপর তো আর কোনো পোস্ট করেনি, তার মানে ও ঠিকঠাকই আছে। ঠিক। এই তারপর আমি একটি পোস্ট করার পর হঠাৎ করে প্রচুর টেক্সট আসতে শুরু করে পারত। সেখানে বলিস কিরকম পোস্ট আছে, কিরকম টেক্সট আছে, মেসেঞ্জারে টেক্সট আসতে শুরু করে, সব মায়েরা, বেশিরভাগ একটু ভালো স্কুলের মায়েরা, মানে ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলের মায়েরা, যে স্যার কিনে ফেলেছি কি করব। মেয়েরা এতটা জানাতে শুরু করেছিল, কিন্তু স্যার আপনার পোস্টের পর আমরা এরকম টেক্সট আছে আমার কাছে, আপনার পোস্টের পর আমরা এটাও দেখেছি যে আমরা যেটা ভাবছিলাম, যেটা ফিল করছিলাম সেটা অসত্য নয়, আমরা উড়িয়ে দিচ্ছিলাম। তারা খুব হায়ার এডুকেটেড, হায়ার কোয়ালিফাইড, স্বামী স্ত্রী দুজনে হায়ার কোয়ালিফাইড তারা। তো স্যার কি করবো এই মতো বললাম, আপনারা কিনেছেন কেন? বলে স্যার মেয়ে জ্বালাতন করছে। না মেয়ে জ্বালাতন করছে বলে আপনি জিনিসটা কিনে ফেলবেন না স্যার, ট্রেন্ডে আছে। এইটাই তো আমাদের সবথেকে বড় মুশকিল। মাঝে একটা ট্রেন্ড চালু হয়েছিল জলে হলুদ গোলা। এই কনসেপ্টটা আমি আগের দিনই ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করবো, যে এই যে জলে হলুদ গোলা, এটা তো করছিল একটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্টাইলের জন্য, মানে টিকটকের যেরকম হয় আর কি, ওরকম করার জন্য। পরবর্তীকালে এটা নাকি শুনছিলাম যে এটাকে নাকি কোনো আত্মাকে ডাকে, এরকম কোনো আছে নাকি? মানে এটি মায়ান যে তন্ত্র আছে, মায়ান তন্ত্রে বলা হয় জলের মধ্যে যখন হলুদ গোলানো হয় তখন সেটি অবভিয়াসলি সেটি একটি প্রসেস স্পিরিটকে কমিউনিকেট করার। ওকে। আপনি তুমি যদি দেখো, তুই যদি দেখিস, এটি করার পরও কিন্তু প্রচুর এরকম বাড়িতে অস্বাভাবিক জিনিসপত্র ঘটছে, প্রচুর এরকম পোস্ট আসে, প্রচুর ভিডিও আসে, যেটি করার পর অনেকের প্রবলেম হতে শুরু করে। তো আমি বলবো যে ট্রেন্ডের সঙ্গে গা মেলাচ্ছেন খুব ভালো, একটি ভালো জামা, ঋত্বিক রোশন একটি জামা পরলো, বা কিয়ারা আডবাণী একটি খুব দামি ড্রেস পরলো, সেটি করো, কিন্তু সবকিছু এতটা ট্রেন্ডের সঙ্গে গা দুলিয়ে দেবেন না, তাহলে কিন্তু খুব মুশকিল। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তো এবার ডলের ব্যাপারে আমরা আসি, এই লাবুবু ডলটা। দেন লাবুবু নিয়ে যখন রিসার্চ শুরু করি, লাবুবু আর পাজুজুর মিল প্রচুর পাই। ওকে। পাজুজুর মধ্যে যাদের গুণাবলী আছে, লাবুবুরও প্রথম দেখলেই বুঝতে পারবি লাবুবু আর পাজুজু একই রকম দেখতে, একদম একই রকম, একই রকম। কিন্তু এই যে দুটো নাম দিয়েছে লাবুবু এন্ড পাজুজু, দুটো কি একটা এন্টিটিরই নাম, না দুটো আলাদা আলাদা? মানে যেহেতু আমরা নামটা দিয়েছি লাবুবু, বাট ওর অ্যাকচুয়ালি অরিজিনেটেড ফ্রম পাজুজু। এটারও ডিকোড করতে গিয়ে আমার একটুখানি বেগ পেতে হয়। তুই লাবুবু দেখিস, ক ওয়ার্ড লাবুবু? জানি না। LABU। পাজুজু একই আছে, ZU 5 অক্ষরের। তাহলে কি যদি আমি কাকতালি ভাবে ভেবেই নিলাম, তাহলে 5 অক্ষরে যদি লাবুবু হয়, 5 অক্ষরে পাজুজু কি করে হলো? এটা নাম আমার মনে হয় যে যারা করেছে, যারা এই দলটিকে মার্কেটে এনেছে, এটি কোনো গুপ্ত তন্ত্রবিদ্যা বা অনেক বড় কিছু, ওই যে
ট্রায়াঙ্গুলারের উপরে চোখ থাকে একটি দল, হ্যাঁ সেই দল থেকে নাম নিতে পারো ওই নামটা, সেই দল থেকেও হয়তো এর থেকে এটা হয়তো পাবলিশ করিয়েছে, হতে পারে। তো দেন দলটি আমি হাতে এখনো পর্যন্ত পাইনি, কিন্তু দল সম্বন্ধে যা যা আমি শুনেছি প্রত্যেকেই এখন কিন্তু দলটিকে পুড়িয়ে ফেলছে, নষ্ট করে দিচ্ছে বা কোথাও ফেলে আসছে। আমি অ্যাজ এ গবেষক বলি যে আপনাদের বাড়িতে যাদের কাছে দল আছে, যদি প্রবলেম না হয় কোনো দরকার নেই, যদি প্রবলেম হয় দলটাকে চালিয়ে ফেলে। এবার আমাকে একটু বলে পাজল, তুমি যেটা বললে মেসোপটেমিয়ান সময়কার কিছু একটা, এটা কি দৈত্য, এটা একটা অপদেবতা, এটার ব্যাপারে তুমি রিসার্চ করেছো মানে কিরকম দৈত্য বা কি? কোনো দেখ, দৈত্য কখনো ভালো হয় না, মানে আমাদের এরকম আছে না যেরকম জিন থাকছে, প্রেত থাকছে, এরকম মানে এটা এটা কিরকম টাইপের, মানে কিরকম ক্ষতি করে? তন্ত্রবিদ্যায় কাজে লাগে, তন্ত্রবিদ্যা আছে, যেমন লুসিফারকে কাজে লাগে, যেমন তন্ত্রবিদ্যায় লুসিফারকে কাজে লাগায়, ইলুমিনেটি বল বলেই নাম কাজে লাগায়, তেমন এই পাজুজুকে দিয়েও পাজুজুর পুজো করা হয়, পাজুজুকে সামন করা হয় তন্ত্রবিদ্যার জন্য, মেসোপটেমিয়ান তন্ত্রবিদ্যার জন্য। তাহলে যদি এই দলের স্বরূপ যদি লবব হয়ে থাকে, তাহলে কি কখনো ভালো হতে পারে? অবভিয়াসলি না, কখনো ভালো হতে পারে। তো পাজুজু নিয়ে আমার খুব একটা ভালো কিছু অভিজ্ঞতা নেই, কারণ এটি নিয়ে যত জায়গায় যত আর্টিকেল বল বা যত গবেষক বল বা মেসোপটেমিয়ান মানে ইন্টারন্যাশনাল হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছে তন্ত্র হিস্ট্রি নিয়ে, তাদের কাছে যে তথ্য পেয়েছি, পাজুজু কখনো ভালো জিনিস নয়। ওটাকে বাড়ি রাখাও ঠিক নয়, ওটা বাড়িতে কোথাও ঝুলিয়ে রাখাও ঠিক নয়, বাড়ির কোনো রাখাও ঠিক নয়। আমরা কি করছি, একটি দৈত্যকে নিজের বাড়িতে এনে রেখে দিচ্ছি কি না ট্রেন্ডে গা ভাসাবার জন্য। তাদের বাড়িতে প্রচুর ক্ষতি হচ্ছে, সেটা অজান্তে ক্ষতিটা হচ্ছে। কিরকম ক্ষতি হতে পারে মানে তোমার মতে কিরকম ক্ষতি হতে পারে? বেসিক্যালি আমি যে আমার কাছে যা টেক্সট যা খবর আছে, বেসিক্যালি সব ওই একটু যখনই দেখছে পুতুলটি নাকি, এমনও শুনেছি পুতুল হয়তো হতে পারে তারা হ্যালুসিনেট করছে বলে, এত শুনছে বলে নাকি পুতুলটির চোখ নাকি রাত্রিবেলা জ্বলে। ওকে, বেশিরভাগ মারা এই প্রশ্ন করছে। ওকে, এবারে পুতুলটি যদি তুই ভালো করে দেখিস, পুতুলটি কিন্তু চোখ লাল লাল। হ্যাঁ, আমি পুতুলটি হাতে পাইনি এখনো পর্যন্ত। পুতুলটির যদি চোখে অনেক সময় রেডিয়াম যদি থাকে ওরকম ধরে, সেটার জন্য হতে পারে। যেহেতু ডলটি আমার কাছে নেই, আমি পুরো ডলের ব্যাখ্যা দিতে পারছি না। ডলটি হাতে পেলে তোকে বলতে পারতাম কেন জ্বলছে তার ব্যাখ্যা। কিন্তু যদি তুই পাজুজুকে দেখিস, পাজুজুরও কিন্তু সেম চোখ জ্বলে, রাইট। তুই যদি আমি বলবো সবাইকে যে একটু গুগল করে নেওয়ার জন্য পাজুজু সম্বন্ধে, অনেকে জেনে গেছে। যদি গুগল করিস ভালো করে, পাজুজুর ছবি দেখলে বুঝতে পারবি চোখ জল করছে। এখানে কিন্তু লাবুগুলো চোখ জল করছে, দেখতেও খুব মানে শয়তানি একটা ব্যাপার ডলটার মধ্যে, একটা বাচ্চা ক্রিপি দেখতে। কিন্তু আমি বুঝতে পারছি না যে বাচ্চাদের ওটা এত আকর্ষণ কেন। দাঁত বেরিয়ে আছে, চোখটা লাল, মানে কিউটনেস এর কোনো ব্যাপার নেই, বাচ্চারা তো কিউট টয়স পছন্দ করে। এটাকে দেখলেই কিন্তু আমি যখন এই ডলটাকে দেখেছিলাম ফটোতে ভিডিওতে, আমার দেখেই পছন্দ হয়নি, আমার দেখেই মনে হচ্ছে এটা সাধারণ। আমি জানতাম না যে এটা লাবুবু ও পাজুজু কোনো মেসোপটেমিয়ান বা ইজিপ্টের কোনো একটা অপদেবতার কোনো অংশ বা কিছু, সেটাও আমি জানতাম না। পরে আমি তোমার ভিডিওস দেখার পরে তোমার থেকেই এই জিনিসটা আমি পেয়েছিলাম বলে ইনফরমেশন, তখন আমি বুঝতে পেরেছি আচ্ছা এটা এই ব্যাপার। লোকে পাগলের মতন লাবুবু কিনছে, পাগলের মতো। অনলাইনে আমি শুনেছি নাকি, মানে ওই বাক্সের ফান্ডা হচ্ছে তো তুমি চাইলে 5টা কালার নিজে চুজ করতে পারবে না, সিক্রেট বক্স নাম দিয়েছে, মানে যে কালারটা তোমার আসবে। মানুষ পাগল হয়ে যাচ্ছে। বেসিক্যালি পাগল করেছে কাদের জানিস? 12 থেকে 18 বছরের মেয়েদের, বাচ্চা ছেলেদের বেশি টার্গেট করেছে, ইজি টার্গেট। আর এই মেসোপটেমিয়ান সভ্যতায় বা এই তন্ত্র সভ্যতায় কিন্তু যখনই কোনো এভিল স্পিরিটকে সামন করানো হয়, তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তাদের কিন্তু বাচ্চাদেরই করা। অবভিয়াসলি ইজি পেনিট্রেশনটা হয়ে যাচ্ছে তার। আর যখনই ওদের টার্গেট করা হয়, তখন তার মানে তার মা বাবারও টার্গেট হচ্ছে। কারণ যতদূর জানি যে বাচ্চাদেরকে এইসব জিনিসপত্র খুব ইজিলি টানতে পারে, যতটা না একটা অ্যাডাল্ট মাইন্ডকে টানতে পারে। রাইট। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমার পাজুজু আর লাবুবু সম্বন্ধে সম্পূর্ণ ব্যাখ্যা। আর এটি যতদূর বলবো, এখনো বলবো, আমি তোকে তোর চ্যানেলে আমি বলি যে এটি যদি থাকেও, যদি প্রবলেম না করে কোনো দরকার নেই। যদি আপনাদের মনে হয় যে এরকম কিছু হচ্ছে, বাচ্চা ভয় পাচ্ছে বা আপনাদের ঠিক পজিটিভনেস ফিল হচ্ছে না, সোজা জায়গাটাকে জিনিসটাকে পুড়িয়ে ফেলুন। তোমার কাছে মাঝখানে কিছু লোকে মেসেজও করেছে নাকি এইটা নিয়ে বেশি কথা বলিস না, এটা নিয়ে? মেসেজ না, ফোন কল এসেছে। তো এটার বিষয়ে কিছু বলতে চাও যে এরা কারা, এরা কি চায়? জানি না, একটা কম্পিউটারাইজ নাম্বার এসেছিল,
হিন্দিতে বললো যে इसको लेकर जितना आप बोलेंगे उतना आपके लिए परेशानी शुरू होने शुरू हो जाएगा। তার মানে এটা কি কোনো সিক্রেট সোসাইটির লোকের এটাকে স্প্রেড করার চেষ্টা করছে? হেমরুলের ভাষায় আমি ইট মেরেছি। একটা ব্যবসা যে মিলিয়ন ব্যবসা করছে সারা দিন, কয়েক লক্ষ পুতুল বেচছে, বুঝে না তারা কে হতে পারে। আমি ব্যবসায়িক জায়গায় আঘাত করেছি। আমি সবই বুঝলাম, ব্যবসায়িক জায়গায় আঘাত করলে বা তার ব্যবসা এমন একটা জিনিস যেটা চাইলে পর তো তার তো শুধু লাভটা তো তার ব্যবসা হতে পারে না, তার ব্যবসা তো একটা টয়েস সেগমেন্টটা হতে পারে। সে যদি একটা টয় যদি না বিক্রি করে যদি অন্য টয় বিক্রি করে, আমার মনে হয় সেখানে কাজে দেবে। কারণ লোককে ফোন করে থ্রেট দেওয়া, এতে কোনো লাভ হবে না। বিকজ আজকের যুগে এই যে যেরকম আমার চ্যানেল আছে, এরকম আরো অনেক চ্যানেল আছে, ঠিক আছে, আজকে এখানে প্রচার হচ্ছে, কালকে আরো অনেকটা চ্যানেল প্রচার হবে, সেখানে তো এমনি ওরা বিজনেস ডাউন হয়ে যাবে। তাই হচ্ছে তো এখন দেখবি ট্রেন্ডটাও কিন্তু কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। যে আমাদের মধ্যে কিছু গবেষক যখন এটা নিয়ে পোস্ট করেছে, আরো কিছু তন্ত্রবিদ আছে যারা আমি সবাইকে রেসপেক্ট করেই বলি, তারাও তাদের লাইনে প্রফেশনে তার লাইন নিয়ে কাজ করছে, তারাও যখন পোস্ট করছে কিন্তু ট্রেন্ড কিন্তু কমেছে। দেখবি জলে হলুদ দেওয়া কিন্তু ট্রেন্ড কমেছে একদমই, এখন তো জিরোতে দেখতেই পাচ্ছি না কোথাও। লাবুবনিও কিন্তু পোস্ট এখন অনেক কমেছে। লাবুবু পুতুল নিয়ে কিন্তু সেই মারামারি নেই, প্রত্যেকের হাতে দেখছি একটা করে পোস্ট করছে। সেলিব্রিটিরাও কিন্তু এখন কিনছে না, কারোর ব্যাগে দেখবি এখন তার কিনলে হয়তো পোস্ট করছে না। না মানে আমার কাছে আরেকটা জিনিস লাগছে, যেরকম একটা অপদেবতা, এরকম একটা দৈত্যকে বাড়িতে নিয়ে এসে রাখার কোনো মানে হয় না। আলটিমেটলি সে ওই দৈত্য থেকে কোনো বেনিফিট পাচ্ছে। মেবি অ্যাকচুয়ালি কি বলতে, এই কালো জাদু নিয়ে যারা কাজ করে না, তারা চায় যে আমরা কি চাই, আমি যেমন স্পিরিট নিয়ে এনার্জি নিয়ে কাজ করি, আমি চাই যে এনার্জির আশীর্বাদ আমার উপরে থাকুক, স্পিরিটের এনার্জি আশীর্বাদ থাকুক, ভূতের রাজার আশীর্বাদ থাকুক, নাহলে হয়তো আমি একাতেও পারতাম না। তো যারাই কালো জাদু নিয়ে কাজ করে তারা চায় সারা বিশ্বকে কালো জাদুতে গ্রাস করা। ঠিক ঠিক, হয়তো এটাও তাদের প্রচারের একটি ধরন। ঠিক, কারণ একটি দৈত্যকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া মানে হচ্ছে প্রত্যেককে তার সেই দৈত্যটিকে তার বাড়িতে রাখছে। যদি ভগবান থাকে, মানে যদি ঈশ্বরকে যদি রাখা হয়, তুমি কিন্তু দৈত্যকে তোমার বাড়িতে ঢোকাচ্ছ। আর যারা ঢোকাচ্ছে বা যারা করছে এটা নিয়ে প্ল্যানিং করেছে, আমার এটা মনে হয় যে যারা প্ল্যানিং করছে তারা চাইছে যে তার ইষ্ট যেন প্রত্যেকটি বাড়ির কোনায় কোনায় থাকে সারা পৃথিবীর। ইটস কাইন্ড অফ আ সিক্রেট সোসাইটি তাহলে হলো আলটিমেটলি, যেটা আমি তোমাকে একটু আগে বললাম যে যেরকম ইলুমিনাটি ইজ আ সিক্রেট সোসাইটি, কেউ চোখে দেখেনি কিন্তু তারা পেনিট্রেট করছে কিন্তু লোকেদের মনে, সেলিব্রিটিজ, বিগ শটস ঢুকছে। আছে তো, যে ইলুমিনাটির কনসেপ্টটাই হচ্ছে তোমাকে আমি এখন প্রচুর টাকা দেবো, আই উইল মেক ইউ মিলেনিয়ার, ইউ হ্যাভ টু সেল ইউর সোল। হ্যাঁ, ইলুমিনাটির সবচেয়ে বড় ইয়ে হচ্ছে, তোকে আমি বলি, ইলুমিনাটির ধর তোর কাছে ফোন আসলো, ওরা খুব কম লোককে বেছে নেয়, কিন্তু যারা বেছে নেয় তারা একদম দরিদ্র সীমার কাছের লোক। ঠিক, ওরা বেছে নেয়, বেছে নিয়ে কি করে, প্রথম কি করে, তাকে টোপ দেয় যে তুমি নাম, ফেম, টাকা সব পাবে, কিন্তু তো যতদিন বাঁচবে তুমি সব পাবে, তুমি যেখানে আছো সেখান থেকে তুমি রাতারাতি অনেক ওপরে চলে যাবে একদম, কিন্তু তোমার আত্মা, তোমার স্পিরিট, তোমার এনার্জি আমাদের সেল করে দিতে হবে। তাও সেলের প্রসেস কি? সেলের প্রসেস হচ্ছে একটি ব্লাডে লেখা লেটার থাকবে, ব্লাডের তার রক্ত দিয়ে সই করতে হবে, লিখে তার রক্ত দিয়ে সই করতে হবে। রাইট, মানে অ্যাকচুয়ালি এই ইলুমিনাটির সঙ্গে যারাই রয়েছে সিক্রেট সোসাইটি, আমার মনে হয় তারা বেশি দিন পর্যন্ত লং লাস্টিং করে না। কারণ এরকম তো একটা সিনেমা বেরিয়েছিল একটা টাইমে, ঘোস্ট রাইডার বলে, যেখানে তুমি দেখবে যে এরকম মানে এসে তাকে মানে বলেছে আমি তোমাকে পাওয়ারস দেবো ঘোস্ট রাইডারে, বাট ইউর সোল হ্যাজ টু বি মাইন, আফটার ইউ প্রসেস এত কটা সোল তুমি খেতে পারবে, তারপরে আমাকে তোমার সোলটা দিয়ে দিতে হবে। তো সেম কনসেপ্ট এখানে আমাদের ইলুমিনাটির কনসেপ্টে চলে এসেছে। এটাই হচ্ছে, আমি তো বলবো সারা আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ কিন্তু এই সোসাইটি আসতে শুরু করেছে। কারণ তোকে আমি বলি, তুই একটা পোস্ট দেখবি যে একটা ব্যাপোমেটের পোস্ট কিন্তু আমি করেছিলাম গত বছর পুজো, হঠাৎ করে জানি না এই ব্যাপোমেটটি কে বানিয়েছিল। ইভেন আমার টিম যখন এটিকে নিয়ে তদন্ত শুরু করে, আমরা যখন রেড করব সেদিন সকালবেলায় নাকি ওটিপি গিয়ে খবরও পৌঁছে গেছিল যে আমরা রেড করবো। এদের তো বললাম তো হাত পা থাকে, এরা সব জায়গায় খবর রাখছে, প্রচুর এদের প্রচুর ফান্ডিং প্রচুর রয়েছে। এদের নিয়ে কাজ করা, কথা বলতে গেলেও নিজেদের যে খুব ভেবে চিন্তে কথা বলতে হয়, গুছিয়ে নিয়ে বলতে হয়, কারণ হয়তো আমরা এখানে কথা বলছি, সে কথা হয়তো ওদের কাছেও পৌঁছাচ্ছে। এটা আমিও শুনেছি নাকি যে ইলুমিনাটিকে নিয়ে যদি কথা হয় ওরা নাকি বসে শুনতে পায়, বলে নাকি স্ক্যাল রিডিং না কি বলে, ওটা কি ওরা করতে পারে। তো আমার খুব ইচ্ছা আছে, জানি না যে এরকম কোনো সোসাইটির সঙ্গে হয়তো আলাপ হবে না, কিন্তু এরকম যে সোসাইটির সঙ্গে যদি কেউ জড়িত থাকেন
আমার খুব ইচ্ছা আছে তাদের কিন্তু সঙ্গে। এরা চট করে সামনে আসে না তারা কখনো ফ্রন্টে আসবে না। বিকজ হয়তো তাদের কন্ট্রাক্টই হয়তো লেখা থাকতে পারে, হতে পারে তারা আসবে না, কখনো ফ্রন্টে আসবে না। কারণ কন্ট্রাক্টটা কি হচ্ছে সেটা তো কেউ জানে না, যে কন্ট্রাক্ট করছে সে জানবে। ফ্রন্টে এরা আসে না। রাইট। রিসেন্টলি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরেরও ডেথ হয়েছে, ড্যানের। খুবই আমরা মানে শোকাহত এই জায়গাটায়। তুমিও এই জায়গাটা পোস্ট করেছিলে, একটা ডলকে নিয়ে হয়েছিল সেখানেও, অ্যানাবেল ডল। তো প্রথমে একটু অ্যানাবেল ডলের ব্যাপারে একটু তোমার কাছ থেকে জানবো, তারপরে ড্যানের ইনসিডেন্টটার ব্যাপারে একটু জানবো। অ্যানাবেল ডল একটি অভিশপ্ত ডল। লরেন অরেন বলে পৃথিবীর সেরা স্বামী স্ত্রী যুগল যারা রয়েছে, তারা তো জানিস তারা পৃথিবীর সেরা একজন ইনভেস্টিগেটর। তাদের কাছে না কোনো রকম ডিভাইস না, আমরা খুব লাকি। আমরা এখনকার দিনে যারা গবেষক বা রিসার্চার বা ইনভেস্টিগেটর, তারা খুব লাকি যে আমরা এখন অনেক ডিভাইস পাচ্ছি। কিন্তু ওই দুটো মানুষ, একজন সাইকিক ক্ষমতা আর একজন সামান্যতম কিছু ভয়েস রেকর্ডার নিয়ে, তারা দুজন তাদের সাইকিক ক্ষমতা নিয়ে ইনভেস্টিগেশন করতো। তো লরেন ওয়ারেন যে স্বামী স্ত্রী যুগল ছিলেন, তারা একটি মিউজিয়াম করে, হন্টেড মিউজিয়াম, যেখানে পৃথিবীর সব হন্টেড জিনিসপত্র রাখা রয়েছে। তো অ্যানাবেলাটাকেও তারা কোনো একটি জায়গা থেকে পেয়েছিল ইনভেস্টিগেশন করার সময়। তারা তো সবসময় মোটা ছিল, যেখানে ইনভেস্টিগেশন করবে সেখান থেকে যেটা ট্রিগার জিনিস থাকবে, ট্রিগার পয়েন্ট যেটা থাকবে, সেটাকে তারা নিয়ে আসবে প্রত্যেকটা ক্ষেত্রে। সেই অ্যানাবেলাটাকে নিয়ে এসে তাদের ওখানে বহু বছর ধরে, তার মিউজিয়ামে বহু বছর ধরে রয়েছে, আমেরিকায় বহু বছরের মিউজিয়ামে রয়েছে। তো তুই যার কথা বললি ড্যান রুবেরা, ড্যান আমার খুব কাছের একজন বন্ধু, সহগবেষক। খুব কম কথা হতো মেসেঞ্জারে, খুবই ভালো মানুষ। ড্যানের এই আকস্মিক মৃত্যুটাও আমরা এই প্যারানর্মাল রিসার্চে যারা তারা মেনে নিতে পারিনি। কারণ ড্যান হয়তো এটি আমাদের জানালে হয়তো আমরা অটো বাধা এই জন্য দিতাম, এটি নিয়ে আরেকটু গভীরে গিয়ে নামা উচিত ছিল। কেননা তুমি নাম দিচ্ছ যে শয়তানকে নিয়ে যে চাকায় ঘুরবো সারা পৃথিবীতে, আর যে শয়তানকে নিয়ে তুমি চাকায় ঘুরছো, এই শয়তান সম্বন্ধে তুমি মারণ বান জানবে না, তুমি কি করে বেরিয়ে আসবে জানবে না। দেন একটু ভুল করে ফেলে যাচ্ছে। মানে ও কি ওই ডলটা নিয়ে কোথাও বেরিয়েছিল? সারা পৃথিবীতে এটিকে নিয়ে ঘুরবে ঠিক করেছিল, তার মানে ঠিক করেছিল, বেরায়নি, এটা শুরু করে দিয়েছিল, অস্ট্রেলিয়ায় প্রথম শুরু করে দিয়েছিল। কারণ এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে অ্যানাবেল ডলকে লোকেরা একটা মিউজিয়ামে দেখতে যেত, সেখানে অ্যানাবেল ডলকে কিছু বলতো, আর মাঝে মাঝে হয়তো অ্যানাবেল ডল সেখানে রেসপন্সও করতো, মাথা ঘোরাতো বা কিছু একটা রেসপন্স করতো, যে ওটা যে সত্যিকারের একটা হন্টেড ডল সেটা প্রমাণ ছিল। অ্যানাবেলকে কিন্তু কাছের মধ্যে রাখা হয়, এক্স্যাক্টলি অ্যানাবেলকে ক্রস দিয়ে রাখা হতো। অ্যানাবেলকে যেদিন অ্যানাবেলের যেখানে রাখা হতো, অ্যানাবেলকে পরিষ্কার করা হতো, অ্যানাবেলকে বের করা হতো, সেখান থেকে কিন্তু একজন নামকরা পাদ্রী থাকতেন যিনি এক্সরসিজম নিয়ে বিশ্বাসী। তিনি হোলি ওয়াটার সারাদিন সবসময় ছেড়াতো, তারপর পরিষ্কার হতো, অ্যানাবেলকে তারপর রাখা হতো। আমি জানি না, আমার এটাও সন্দেহ রয়েছে যে লরেন অরেনের এই লেগাসিটাকে লরেন অরেন এভাবে নষ্ট করলো কি করে। কেন অ্যানাবেলটাকে হঠাৎ করে কি এমন হলো, অ্যানাবেলকে বের করতে দিল লরেন অরেন? কারণ লরেন অরেন ওখানে ছুটে দেয় না। আমি যা শুনেছিলাম, আমার যত কাছে যা অ্যাজ এ রিসার্চার আমার কাছে যা তথ্য রয়েছে, যদি অ্যানাবেলকে সামনে বসানো হয়, সেখান থেকে প্রায় 20 মিটার দূর থেকে কিন্তু অ্যানাবেলকে দেখতে হয়। অনেকগুলো লেয়ার থাকে, ঢাকা প্রহরী থাকে, অ্যানাবেলের কাছে সামনে পৌঁছানো রিচ করা অত সম্ভব। কিন্তু ড্যান পৌঁছে গেল কি করে, সেটাই কথা। শুধু পৌঁছায়নি, ডলটাকে নিয়ে ও ভিডিও ট্রাভেল করছে, মানে ও হাত দিয়ে বের করেছে এটা। মানে তাহলে কি করে হলো, কারা করলো, বা এটা কি কোনো প্ল্যান ছিল যে ঠিক আছে নিয়ে যাক, নিয়ে দেখুক? আমার মনে হচ্ছে লরেন অরেনের লিগাসি লরেন অরেন শেষ করলো কি করে, এটা সামান্য ব্যাপার নয়। এক্স্যাক্টলি, কেননা তাদের একটা লেগেসি রয়েছে, এত বছর ধরে তারা কাজ করছে। লরেন অরেনকে আমরা সকলে যেমন সম্মান করি, যেমন অ্যালেন টিলারকে আমরা সম্মান করি, যেমন রব ডমিনিসকে আমরা সম্মান করি, গৌরব তিওয়ারিকে এক সময় আমরা, এখন নেই, গৌরব তিওয়ারিকে এখন আমরা সম্মান করি। is the father of Indian সবসময় এটা বলি, কারণ অন্য না থাকলে ভারতবর্ষতে এই শিক্ষাই আসতো না, আর আমরা হয়তো কোনোদিন এই প্রফেশনে আসতাম না। পডকাস্ট তো দূরের কথা, ইন্টারভিউ দূরের কথা। তো আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব বড় ঘটনা আছে, যেটি পরে তো আর এর নিয়ে কোনো তথ্য আসেনি। যদি ভবিষ্যতে ড্যানের সঙ্গে তো সম্পর্ক হওয়ার কথা বলার কোনো রকম আমাদের আর জায়গা নেই। যদি ওর টিম সম্বন্ধে, টিমের কাউর সঙ্গে আমার কথা হয়, দেন জানার চেষ্টা করবো। তো বলবে না,
তো খুব একটা ইজি না ব্যাপারটাকে নিয়ে বের করে নিয়ে ঠিক। তাকে নিয়ে সারা পৃথিবী ঘুরবো। ঠিক। আর লরেন পুতুলটা দিয়ে দিল। শুধু পুতুলটা দিয়ে দিল না, তার সঙ্গে যে একটা টিম যাচ্ছে, সেই কটা লোকের টিম গেছিল। কারণ কি যখন ওই দলটাকে বার করছে, তুমি যেরকম বললে যে একটা একটা ফাদার থাকতো, পাদরে থাকতো, যেটা তাহলে যখন ইভেন ড্যান যখন এটা বের করছে তখনই কিন্তু হোলি ওয়াটার দিচ্ছে। তাহলে তাহলে ওটা এতটাই নেগেটিভ একটা পুতুল, যেখানে তুমি যখন ঘুরতে বেরাবে তাহলে কতটা প্রিকশনস নেওয়ার দরকার। অবভিয়াসলি দরকার ছিল। ড্যান একটু বোকামি করে ফেলেছে। আমি অন্ধকারে পাহাড়ে উঠছি আর হাতে একটা প্রদীপ থাকবে না। ড্যান আমার মনে হয় সে প্রদীপটাও দেন এটা ওভার কনফিডেন্ট হয়েছে। হতে পারে ওভার কনফিডেন্স আমাদেরও থাকেই, আমরা ওভার কনফিডেন্সে যেমন চ্যালেঞ্জ করে ফেলি, বা ইগো হতে পারে, মেবি হতে পারে যে আমি করবো, আমি করে দেখাবো। জ্যাক এভারেস্টে যখন প্রথম উঠেছিল কেউ, তখন কিন্তু প্রথমের নামই এসছে। তাই সেখানে নাম আমরা জানি না, চাঁদে যে গেছিল সেই প্রথমের নামই এসছে। ঠিক ঠিক। রণজয় বিষ্ণু যখন প্রথম কেস করেছে প্রথম নাম কিন্তু আমারই আসে একদম। আর এখনো মনে আছে সবার, প্রথম নাম কিন্তু আমারই আসে। সেকেন্ড কোন টিম অন্য লোক নেই, কিন্তু মনে নেই আমার, অ্যাকচুয়ালি মনে নেই আমার, কিন্তু মনে আছে তো উজ্জ্বল গুপ্তা। তো ড্যান হয়তো এটাই চ্যালেঞ্জ নিয়েছিল, কেননা আমরা গবেষক যারা সারা বিশ্ব জুড়ে রয়েছি, অ্যালান টেলরের মতো মানুষ সেটাকে হাত দিতে পারেনি। বুঝতে পারছিস, মানে আমি না অবাক, কি এমন হলো যে হঠাৎ করে নিউজটা আসলো, হঠাৎ করে। মানে এটা আমরা জানতামও না। ওদের ট্রাভেলটা শুরু করে দিয়েছে এই পুরো প্রোগ্রামটা যেদিন মারা গেল, যেদিন মারা গেল তার সকালবেলা পোস্টারটা, মারা যাওয়ার সকালবেলা পোস্টারটা প্রথম রিলিজ হয় যে ড্যান এটা করতে যাচ্ছে, তারপরে মারা গেছে। তারপর হঠাৎ করে বিকালবেলা সেম তোমার লাগলো না গৌরব তিওয়ারির সঙ্গে এই সেম জিনিস ঘটেছিল? পারে, আমি তো লিখেছিলাম যেটি মারা যাওয়ার, গৌরব তিওয়ারি আমরা যেটি বলি সকল, যেটি মারা যাওয়ার সময় যে ঘটনাগুলি ঘটেছিল তার যদি একটি স্কেচ করা হয়, ড্যানের মৃত্যুর স্কেচ কিন্তু সেম রকম। আমি এই জিনিসটা যখন বসে ভাবনা চিন্তা করলাম তখন অনেকটা মিল পেলাম গৌরব তিওয়ারির কেসের সঙ্গে আর ড্যানের কেসের সঙ্গে। আমিও তোর সঙ্গে সহমত যে জিনিসটা খুব একটা সহজ কিছু ছিল না, আর খুব স্ট্রং এন্টিটিদের সঙ্গে সে উচিত ছিল না। হ্যাঁ, মানে আরো প্রিকশন দরকার ছিল। ড্যান ভেবেছিল যে একবার যদি দেখ, আমাদের কাছে ভাল পাওয়াটা কি এই ফিল্ডে, প্রথম কথা বলি এই ফিল্ডে পয়সা বলে কিছু নেই না, জীবনের রিস্ক আছে, তোমার সময় নষ্ট আছে, কি আমাদের কাছে পাওয়া? আমাদের কাছে পাওয়া এই এক ভালো ইন্টারভিউ, ভালো পডকাস্ট, ভালো চ্যানেলে আসা, আর ইনফরমেশনটা লোকের কাছে, সত্যি ইনফরমেশনটা আমি প্রথম বের করেছি। এটা দেখো আমি প্রথম নিয়ে সারা বিশ্বে ঘুরছি। এখন দেখো এই লাবুবু নিয়ে যখন তোমার সঙ্গে কথা বলছি, লাবুবু নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেন, কোনো পডকাস্টে তুমি লাবুবু নিয়ে কথা শুনতে পাবেন? নেই তো। এই ফার্স্ট পডকাস্ট বাংলায়, আমি জানি না বাইরে হতে পারে, কিন্তু বাংলায় ফার্স্ট পডকাস্ট কিন্তু লাবুবু তোমার সঙ্গে হচ্ছে। তুমি এটাকে কভার করো। লাবুবু নিয়ে আমি আমার মনে হয় যে বাংলায় প্রথম পোস্ট আমিই করি, তারপর অনেকে করেছে, সেটা আমার চোখে, কিন্তু এইটা নিয়ে ইন ডিটেইলস কথা বলা লাবুবুর ব্যাপারে, ঠিক লাবুবু নিয়ে কথাই বলছি। লাবুবু আর পাজলুর যে একই জিনিস, সেটা নিয়ে পোস্ট আমিই করি, তারপর ভালো রেসপন্সও আছে। খুব ভালো রেসপন্স আছে, তার সম্বন্ধে যথেষ্ট ভালো তথ্য আসে। আমি যে তথ্যগুলো পাইনি সেই তথ্যগুলো অনেকে আমাকে পাঠিয়েছে, স্যার এটা একটু পড়ে দেখতে পারেন, একটা আর্টিকেল আছে। তো দ্যাটস অল। আমি বলবো যে ড্যান খুব বোকামি করে ফেলেছে। আর আমার এখনো সন্দেহ যে লরেন নিজের লেগাসিটা এইভাবে শেষ করলে কি, প্রত্যেকে একটা জায়গা তৈরি করতে কয়েক বছর লাগে। কারেক্ট। তো এত এইগুলো মিস্ট্রি থেকে যাবে যার সঙ্গে ঘটে গেছে, আর এটা নিয়ে আর কোনো রকম রিভিল হবে না। কোনোদিন লরেনও বের করে বলবে না যে কেন আমি বের করেছি, দিয়েছি করতে। আর ড্যান তো নেই, আর ড্যানের টিমও কোনোদিন বলে এটা হয় না। আমার দেখ, এখন যদি ধর রণজয় বিষ্ণু কেস করে আসার পর আমার কিছু হয়ে যেত, লোকে ভাবতো রণজয় বিষ্ণুর ভূত মেরে দিয়েছে, ভাবতো তো। গৌরব তিওয়ারি যতটা গৌরব তিওয়ারি অনেক বড় গবেষক, যতটা সফল ছিল জীবিত অবস্থায়, তার থেকে বেশি সফল হয়ে যায় কিন্তু তার মৃত্যু মরার পর, বিকজ অফ দ্য মিস্টিরিয়াস ডেথ। তাই বলছি যে এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, কালকে থেকে দেখবি যে হঠাৎ করে এমনই চলে আসবে যে 3 times 4 times এটা আরো বেড়ে যাবে। কি করে হলো তুই বলবি, তুই তখন শুরু করবি। আমি তোমাকে বললাম, আমার তো এই যে তোমার সঙ্গে থেকে আমি বরাবর দুটো জিনিস খুব ভালোবাসি, একটা হচ্ছে ডিটেকটিভ, আর একটা হচ্ছে এই যে তোমার যে নেগেটিভ এন্টিটি বা স্পিরিটস, এইগুলো জানার, মানে এটা এমন না যে আমি এদেরকে নিয়ে থাকবো বা কিছু, জানার ইনফরমেশন, তাহলে কি আমার সেফটিটা আমার হাতে থাকবে।
রাইট। আজকে যে লাবুবু যেটা আছে, আমি কোনোদিন আমার বাড়ির কেউ মেম্বার যদি ঢোকাতে চায় আমি ঢোকাতেই দেবো না, এটা বাইরে থাকবে। এই ইনফরমেশনটা অনেকের কাছে নেই বলেই তো তাদের বাচ্চারা জেদ করছে, নিয়ে চলে আসছে বাড়িতে। তাই হয়েছে, বেশিরভাগ তাই হয়েছে যে বাচ্চারা জেদ করছে বলেই নিয়ে এসছে। কারণ আমি তোকে বললাম যে বেশিরভাগ সব মায়েরাই টেক্সট করেছে আমার যে কি করা যায় স্যার, আপনার পোস্ট দেখলাম, তারপর আমরা গুগল করলাম, গুগলে অনেকের এরকম দেখলাম। ভাবলাম যে জিনিসটা ঠিক নয়। এখনো বলি যে লাবুবু আর পাজুজু কমেছে, এখন লাবুবু নিয়ে পোস্ট নেই, লাবুবু ডল নিয়ে কোনো মাতামাতি নেই, অনেক কমেছে। 5,000 6,000 টাকা করে একটা ডল বিক্রি হয়েছে। এটাই তো বিজনেস, এর জন্য তোমার কাছে কলস গুলো এসেছিল। হ্যাঁ, তোকে তো তাই বললাম, ট্রেড এমনি আসলো, কয়েক মিলিয়ন ব্যবসা করে না, একটা জায়গা থেকে যদি দেখো ডলটার তো দাম হয়তো 100 টাকা, 5,000 টাকায় বিক্রি করছে, তাহলে এত টাকা ওই ডলটার কত দাম হতে পারে? চল বলে 200 টাকা, হ্যাঁ 300 টাকা, তাহলে 5,000 টাকা। 5,000 টাকা ওই ডলটা না ভাই। আর মজার কথা হচ্ছে নাকি আবার সিক্রেট বক্স, মানে ভাব, মানে আমরা কি প্ল্যানিং ছিল। আর ওই কথা হচ্ছে আমার ওটাই যে 2015 ব্যবসা 25-এ কি এত হিট হয়ে গেল কি করে? মানে রমরমা ব্যবসা। তো বলো 1.6 বিলিয়ন না 1.5 না 1.6 বিলিয়ন শুধুমাত্র কয়েক মাসে ব্যবসা করেছে। যাই হোক, এটা তো আর আমাদের হাতে কিছু নেই, বাট আমরা তো অডিয়েন্সকে এটাই বলতে পারবো যে বি সেফ, একটুখানি বুঝে শুনে করতে। সব ট্রেন্ড ফলো করলেই যে ভালো জিনিস হয় তার তো কিছু না, সেটা তো তুমি একটু আগে বললে। এবার একটা তুমি আমাকে বলো একটা ইনসিডেন্ট, রিসেন্ট কিছু একটা ইনসিডেন্টের ব্যাপারে। তোকে লেটেস্ট একটা ইনসিডেন্টের কথা বলবো। গত মাসে লাস্ট মান্থ রণজিৎ মিশ্রের কেসটি পাওয়ার পর দেন তারপরে আমার কাছে একটি কল আসে সোদপুরের একটি জায়গা থেকে। জায়গাটার পুরো নাম বলবো না, কারণ যেটি একটি বাচ্চা মেয়ে সংক্রান্ত কেস। তার পাশের বাড়ির একজন আমাকে ফোন করে, সে আমার পূর্ব পরিচিত একজনের, মানে আমার বলি মায়ের অফিস কালিগের বৌদি হন। আচ্ছা। তার কাছে নাম্বার জোগাড় করে এরকম আমার ঘর, মানে আমার ঘর কথা বলার পর উনি বলেন যে একটু নাম্বারটা দিবি, এটা খুব প্রবলেম হচ্ছে আমাদের পাশের বাড়িতে। ফোন করেন, এটি ফোন করে আমাকে বলেন যে ওদের পাশের বাড়ির একটি বাচ্চা মেয়ে বলতে বিবাহিত বাচ্চা মেয়ে, 21 বছর বয়স, বিয়ে করে ফেলেছে চট করে, হঠাৎ করে নাকি পজেস হয়ে গেছে। আমি পোস্টও করেছিলাম ভিডিওটি, আমি ভিডিওটি দিয়ে দেবো, সঙ্গে অ্যাটাচ করবি। তাহলে কি করছে বলছে আজব আজব ঘটনা করছে, বরকে দেখতে পাচ্ছে না, মানে বরকে দেখতে পাচ্ছে না, বর সামনে গেলে ঠেলা মারছে, মানে যা তা ব্যবস্থা। আচ্ছা। ঘরে বসে পুরোনো দিনের কথা বলছে। ওর ওর বোঝাতে চাইছে যে ওর বয়ফ্রেন্ডের, এক্স বয়ফ্রেন্ডের বাবা নাকি ওর ওপরে বয়স রয়েছে। তো প্রথম শুনেই মনে হয়েছিল কেসটি, একদমই মনে হয়েছিল কেসটি ম্যানমেড, একদমই মনে হয়েছিল। তো কেসটি যখন এগাই, যেদিন আমাকে দেখা হয়, আমি যেদিন যাই এরকম বিকালবেলার দিকে যাই, 6:45-7টার দিকে গিয়ে দেখি যে অলরেডি একজন তান্ত্রিক বসে আছে। তো আমি আমি তো প্রথম কথা, আমাকে যদি দেয় কেসটা, তাহলে আমি আমার নিজের মতো করে করবো, তো আমি কারোর সঙ্গে করবো না, এটা আমি আগে আমার কথাই থাকে। তো দেখলাম ভদ্রলোক বসে আছেন, উনি নিজের মতো করে ব্যাখ্যা নিচ্ছে। আমি শুনে চুপচাপ অন্য ঘরে গিয়ে বসলাম। ওরা যে ডেকেছিল তার বাড়িতে গিয়ে বসলাম, তাকে বললাম যে সে বলে কিছু করার নেই, ওরা সব জায়গা থেকে লোকজন আনছে। তো তারপরে দেখলাম তান্ত্রিকটাকে নিয়ে আমার কাছে আসলেন ওরই, মানে মেয়েটির হাজবেন্ড। তাই এলাম, কথা বলার পর দেখলাম যে খুব একটা মানে আনএডুকেটেড তান্ত্রিক নয়, পড়াশোনা জানি। জানার পর যখন বললাম, তখন বললাম কি বুঝলেন আপনি? তখন ও তো ওনার মতো করে বলতে শুরু করলে, এই ঢুকেছে, ওই ঢুকেছে, এই ঢুকেছে, এত সস্তা, একটা এনার্জি বডি থাকলে একটা এনার্জি ঢুকে যায়। তো ওকে বলিনি, ওনাকে অসম্মান তো আমি কাউকে কোনোদিন করিনি। তাহলে চলুন এই অপারেশনটা আমরা দুজন মিলেই করি, আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন, আমি আমার মতো করে প্রশ্ন করবো। তো মেয়েটির কাছে যখন যাই, মেয়েটি প্রথমে খুব স্বাভাবিক ছিল, খুব স্বাভাবিক। আচ্ছা। উনি বললেন যে উনি নাকি ওর আপাতত ওরটাকে নাকি রিলিজ করে দিয়েছে। দেখলাম মেয়েটি খুব স্বাভাবিক, কথা বললাম। ও দেখে প্রথম আমাকে ভয় পাচ্ছিল। মেয়েটিকে যখন আমি খুলে বললাম যে আমি কি করতে এসছি, কি হয়েছি না এসছি, তখন ওকে বললাম যে কি হয়েছে। ও বললো যে একটি বুড়ো আমার সঙ্গে, একটি বয়স্ক ভদ্রলোক আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, গা হাত পায়ে দাগ দেখালো, হাতে দাগ দেখালো, এখানে মাস্ক দেখালো, এখানে মাস্ক দেখালো, যেরকম মানে কামড়ে দিয়েছে। হ্যাঁ, কামড়ে দিলে যেমন, কামড়ে দিলে যেমন, বাইরে করলো যেরকম। তো দেন তারপরে
কথা হওয়ার পর আমি বললাম কি হয়েছে, বলে খুব কষ্ট দেয়। বললাম তোর কাছে কি এখনো আছে? ও কি তোর বলে তুই দেখতে পাচ্ছিস? বলে না। বলে ও কি তোর কাছে সবসময় আসে? বলে হ্যাঁ। তাহলে তুই তুই বল যে আমার কাছে আসার জন্য, আর আমি আছি, বল আমার সামনে আসার জন্য। তো বলছে না, কষ্ট দেবে কষ্ট দেবে কষ্ট দেবে। মানে তুই বললে তো সব সম্ভব, তুই বল আসার জন্য, বল যে একজন এসছে তার সামনে তুই আসো। তারপর তান্ত্রিকটাকে আমি বললাম যে দাদা আপনার কি শক্তি আছে, আপনি ওনাকে বলুন যে আসার জন্য, আপনি তো বললেন যে আমি চাইলে যখন খুশি এরকম নিয়ে আসতে পারি। তোর কথা বলার পর মেয়েটি হঠাৎ করে পজেস হওয়ার ভাব দেখালো। কথা বললাম, এই বললাম, অন্য এরকম ভাবে ওকে মেয়েটির সঙ্গে কথা বলে মেয়েটির ভয়েস টোন চেঞ্জ হয়নি, একই ভয়েস টোন ছিল, কিন্তু ও বলতে শুরু করলো একটি 60 ঊর্ধ্ব বয়স্ক লোক এসছে, সে যে ওর আগের বয়ফ্রেন্ড মানে এক্স বয়ফ্রেন্ডের যে বাবা, তার ছেলের কষ্ট দেখতে পাচ্ছে না, ছেলে কাঁদছে বলে তার উপরে চেপে বসেছে। সব ঠিক চলছিল, পুরোটাই রেকর্ডেড। ওকে বললাম যে ও এর আগে শুনলাম নাকি ও নাকি হনুমান চালিসা শুনলে নাকি প্রচন্ড ভয় পাচ্ছে। আচ্ছা। তাই আমি বললাম তাহলে আমাকে টাচ করে দেখান। ও চালে ওখানেই ভুল করে ফেললো, আমাকে টাচ করলো, টাচ করার পর সম্পূর্ণ মিটে গেল। তারপর মেয়েটি নর্মাল হলো, নর্মাল হয়ে গেল। নর্মাল যখন হলো তখন খুব নর্মাল, দাদা চা খাবে, দাদা এই করবে ওই করবে, খুব নর্মাল। ও আরেকটি কথা বলে ফেললো যে যে এখানে ওই ওর বয়ফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ডের নাম, ওকে আনলেই বলো ঠিক হয়ে যাবে, বলো আমার কাছে। আমি বেরোলাম, বেরিয়ে বললাম কেসটি পুরোটাই ম্যানমেড, কারণ ও বললো হনুমান চালিসা আমার হাতে একটা রয়েছে, তাহলে এটাও ধরতো না। আর দেন ও কি করে মনে রাখলো যে ওর বয়ফ্রেন্ড এর কথাই ওখানে আলোচনা হয়েছে, ও তো পজেস রয়েছে। এটা নিয়ে আমি তোমাকে দু তিনটে জিনিস লাস্ট টাইম আনকনসিয়াস মাইন্ডে বলবো এটা নিয়ে। আনকনসিয়াস মাইন্ডে রয়েছে, তাহলে জানলো কি করে? রাইট। ও তো বলছে আমি পজেস হয়ে রয়েছি। আরেকটা জিনিস যে এটা তুমি জানো আমিও জানো, যখন আমাদের একটা সম্পর্ক থাকে এই রিয়ালিটিতে, এই রিয়েলমটাতে, যখন আমরা মারা যাই, আমাদের আত্মাটা যখন বেরিয়ে যায়, তখন কিন্তু আমাদের কোনো কানেকশন থাকে না। রাইট। তাহলে কি করে ও বলতে পারছে যে এই আত্মাটা এক্স বয়ফ্রেন্ডের বাবারা? রাইট রাইট। ও খুব চালে বলে ভুল করে ফেলে, অ্যাকচুয়ালি বাচ্চা তো গুছিয়ে বুঝতে অভিনয়টা পারেনি, করতে পারেনি, আর ঠিক জায়গায় পড়ে গেছে। তো তারপর আমি বেরোলাম, বেরিয়ে বললাম দুদিন নজর রাখুন, দুদিন ও আরো ঘটনা ঘটাবে, আর ওর সামনে বেশি বেশি করে বলতে শুরু করুন ভূতে ধরলে কি কি হয়। এবার আমার এক বন্ধু আছে, সাইকোলজিস্ট বন্ধু আছে, তার কাছেও পাঠিয়েছিলাম। সে তার কাছে পাঠাবার পর সেও বললো যে পুরোটাই একদম ম্যানমেড, ও পুরোটাই বানিয়ে করছে। আর তুই দুটো দুটো প্রশ্ন করে রাখ। আর আমি ওর যে আগে যে যে পাশের বৌদি আমাকে ডেকেছিলেন, ওর বৌদি হয় মানে প্রতিবেশী বৌদি, তাকে বললাম আপনি যখনই যাবেন খুব ওর সঙ্গে খুব টাচ, তুমি এই কথা বলবো। জানো জানো জল, সে আমাকে পরের দিন বললো জল আজকে রাত্রিবেলা গিয়ে আমি বললাম জানিস তো এরকম ভূতে ধরলে গলায় চিপে ধরে। ও নাকি রাত্রিবেলা বাথরুম করে বলছে গলা চিপে ধরেছে। না আমি একটা জিনিস আমি জানি, যখন আমি কিছুটা রিসার্চ করেছিলাম এই ব্যাপারে, একটা আমার অনেক পুরোনো দিনের একটা ইনসিডেন্ট আমার 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 মনে পড়ছে, যে এরকম একটা ইনসিডেন্ট যে একটা বাবা তার ছেলেকে খুবভাবে প্রোটেক্ট করছিল। এটা একটা বাইরের মানে কলকাতার ঘটনা না, মানে ইউপির কোনো একটা ঘটনা, যেখানে ওর বাবা জানতে পেরে গেছিল যে ওর ছেলের অস্বাভাবিক মৃত্যু হবে। সেটা কোনোভাবে মানে অনেক সময় বলে না, অনেকে ভর করে, মানে যেরকম বাজে আত্মা ভর করে, তেমনি অনেকে বাইরে ইউপি টিউপিতে কিন্তু বিশ্বাস করে যে ওদের। তুমি বলি তো এই ভর করা ব্যাপারটা না প্রচন্ড রেয়ারেস্ট টু রেয়ারেস্ট, এত সম্ভব নয় রে। কারণ দেখো একটা জিনিস হচ্ছে যে বলেন আমাদের পিতৃ দোষ, পিতৃ যারা থাকে তারা এসে দেখা দেয়, ভর করে না হয়তো দেখা দেয় বিভিন্ন টাইপ অফ ভর করা, আকাশ পাতাল তফাৎ। ভর করা মানে যে তোমার বডির ভিতরে এসে ঢুকে যাচ্ছে। তোমার একটা তুই সায়েন্টিফিক একটা ব্যাখ্যা, তোর শরীরে একটা এনার্জি রয়েছে, একটা এনার্জি কি করে ঢুকবে? সেটাই তো আমি সেই কনসেপ্টটাই বুঝে উঠতে পারছি না যে আমার ভিতরে কি করে একটা প্রবেশ করবে। বাট আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেই সময় কিন্তু আমি আনকনসিয়াস ছিলাম, আমার বডি মুভমেন্ট করেছিল, বাট আমি কিন্তু আনকনসিয়াস ছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আমি ঘুম থেকে উঠে বলছি আমি তো ঘুমাচ্ছিলাম। ওই জন্য বললাম যে এই পজিশন কেসই হচ্ছে প্রত্যেকটা রেস্ট। তোর সঙ্গে যেমন হয়েছে শিল্পা জিমের মালিকের, তার ওখানে যে কেসটি ঘটেছিল প্রত্যেকটি, তার সঙ্গে তারও যে ভিডিও ফুটেজগুলো আছে, তার ফুটেজেও দেখা যাচ্ছে যে সে জিনিসগুলো করছে, হাত পাচ্ছে একটা মানে পরে 4 জন বডি বিল্ডার মতো ছেলে তাকে তুলতে পারছে না। আমি জিজ্ঞাসা করেছিলাম তাদের আলাদা করে বসে যারা ওনাকে তুলেছিল, মানে দাদা একটা আজব, শিল্পা ম্যাম কত ওয়েট হবে, 52, 50, 52,
আমরা তুলতে পারছি না তিনজন মিলে। আর যখন কেউ পজেসড হয়, যখন আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, আমার যেটুকু মনে থাকতো যে আমার গায়ে অস্বাভাবিক জোর বেড়ে যেত, মানে আমার যা জোর ছিল তার থেকে 3-4 গুণ জোর বেড়ে যেত, বাট আমি কিচ্ছু মনে রাখতে পারতাম না ওই টাইম ফ্রেমটাতে আমার সঙ্গে কি এটা হয়েছে। তাই হয় তো, তোর তো কনসিয়াস মাইন্ডে কিছু হয় না। হালকা ধুলনা কিছু তুমি হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ আমি এইখানটা গেছিলাম, তারপরে তোমার কোনো সেন্স থাকবে না। তোমার ঘুম থেকে আমি উঠলাম, উঠে দেখলাম যে হয়তো জিনিসটা ভেঙে চুরে পড়ে আছে কোথাও, তখন জিজ্ঞেস করলাম, তখন বলতো তুই তো এই কাণ্ডটা করেছিস। এটা তাই হয়, আনকনসিয়াস মাইন্ডেই থাকে। আনকনসিয়াস মাইন্ডেই এই পজিশন যারা ক্লেম করে, এতটা সহজ ব্যাপার নয় রে। সে মনে রাখতে পারবে না। এই যে না, এই মেয়েটার ক্ষেত্রে যেটা বললো যে ওর বয়ফ্রেন্ড কি এক্স করে মনে বয়ফ্রেন্ড কি করে রাখবে? মনে করে রাখবে? ও তো ওখানে চালে বলবে, অ্যাকচুয়ালি বয়সটা খুব কম তো, ও ব্যাপারটা সাজাতে পারে। ঠিক ঠিক ঠিক। আর আমি মাঝে এখনো জিজ্ঞেস করেছিলাম, দিদি তোমার কেস কি খবর গো? বলছে আর কেস, ও যে পুরো বানিয়েছিল, আমরা এখন সকলে পাড়ায় টুক ঢুকে ফেলেছিলাম। কিন্তু মেয়েটা কিন্তু খুব ভালো মেয়ে ছিল। হয়তো তার অন্য কোনো ইন্টেনশন ছিল এটা করার পিছনে। হতে পারে, আমি জিজ্ঞাসা করেছিলাম, বলে দিদি ও কি সত্যিকারে এখনো ভেলডির প্রতি আসক্ত রয়েছে? বলতে আমাদের পাড়ায় ওকে, actually ওই পাড়ার বউ, আমাদের পাড়ায় এখন ওকে কেউ খারাপ কেউ আপাতত দেখিনি, খুব সাহসী। ও যখন এই ঘটনাগুলো শুরু করে না, তখনই আমরা একটুখানি চমকে যাই। বললাম দিদি পুরোটাই বানানো, তোমরা তো বুঝতে পারছো, আর ওর তোমরা নিজেই বোঝো এটা সম্ভব কি করে। ঠিক 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 ঠিক। কারণ আমি তোমাকে যে ইনসিডেন্টটা বলতে বলতে ভুলে গেলাম, যে ইউপি রকম ঘটনা ঘটেছিল। তো ওই লোকটাকে কোনো কারণে ওর মানে ওদের কি বলে কিছু একটা, মানে দেবতা আছে যাদেরকে পুজো করে, তাদেরই কেউ একটা বলেছিল তোমার ছেলে অপঘাতে মৃত্যু হবে। ছেলেকে খুব প্রোটেক্ট করে রেখেছে, প্রচন্ড প্রোটেক্ট করে রাখতো যাতে ছেলে না মারা যায়। কিন্তু যদি কারোর মৃত্যু লেখা থাকে কপালে, সেটা তুমি ঘরে বসে থাকলেও হবে। সেম ওর বাবা ঘরে তালা মেরে বন্ধ করে রেখে দিয়েছে, পরের দিন ঘর খুলে দেখছে ছেলে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। রাইট। মানে এমন একটা দৃশ্য যেটা দেখছে মানে কাউকে দেখে হয়তো খুব বিচ্ছিরিভাবে ভয় পেয়ে গেছে, ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো সেই লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গেছে। লাস্ট টাইম তোমাকে ঘটনাটা কোথায়, আর তোমার খুব ফেভারিট জায়গা, তো লাস্টে ওই লোকটা ওরকম শ্মশানে ঘুরে বেড়াতো নিজের ছেলেকে খোঁজার জন্য, খুঁজছে। এবার লাস্টে একটা ওইখানে ওই যে শ্মশানে আর কি অনেকে ক্রিয়া করে না, শ্মশানে অনেক ওই আগড়িটা যে ক্রিয়াটা করে, ওখানে একটা আগড়িকে জিজ্ঞেস করেছিল, আগড়ি লাস্টে বলছিল তুই তোর ছেলের জন্য বসে আছিস যেখানে, তো তোর ছেলে তোকে ছেড়ে চলে গেছে। ও যখন বেঁচে ছিল তখন তোর ছেলে, কিন্তু মৃত্যুর পরে কেউ কারোর বাবা হয় না, কেউ কারোর ছেলে হয় না, কেউ কারোর মা হয় না। মৃত্যুর পরে সে একটা আলাদা এন্টিটি, তোকে কিন্তু বাবা বলে জিজ্ঞেস করবে না। তবুও তুই তোর ছেলের সঙ্গে যদি দেখতে চাস, যেহেতু তোর ছেলে অপঘাতে মৃত্যু, আর যেটা আমরা আগে একটা ইনসিডেন্সের কথা বলছিলাম যে লাস্ট হার্ডওয়্যারের মধ্যে একটা মানে হার্ডওয়্যারে তার স্মৃতিগুলো থেকে যায়, সেই লাস্টে বললো তোর ছেলেকে যদি দেখতে যাস তো ওই লোকেশনে যা, ওখানে একটা গাছ আছে, গাছের উপরে তোর ছেলে বসে আছে। ওই লোকটা যায়, সেই লোকটা উপরে গিয়ে দেখছে ওর ছেলে বসে আছে। সেই ছেলেটা তখন বলছে তুমি জন্মের সময় আমার বাবা ছিলে, কিন্তু এখন তুমি আমার বাবা নও। তাই তো, তুমি, তোমার সঙ্গে আমার যা ঋণ ছিল সেই ঋণটা আমি চুকিয়ে দিয়ে চলে যাচ্ছি, তোমার পায়ের এক খোবলা মাংস তুলে দেবো আমি, দিয়ে চলে যাবো, কিন্তু তোমাকে আর ফিরে আসতে হবে না এখানে। তোর পায়ের একটা মাংস, একটা জায়গাকার মাংস খুলে তুলে দেয়। প্যারাসাইকোলজিতে তাই বলে, প্যারাসাইকোলজিতে বলে যে জন্মের সময় তোমার জন্মে যতদিন বেঁচে থাকবে, জন্ম থেকে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে তোমার কাছের লোক, একদম, সে তোমার মা হোক, বাবা হোক, যেই হোক না কেন। কিন্তু মৃত্যুর পর স্পিরিট বা এনার্জি বা এন্টিটি বা আউট অফ বডি ইন্টেলিজেন্ট, কখনো কেউ কারোর কিছু হয়, কেউ হয় না। আর এটা খুব রিস্কি, যখনই এরকম ডাকতে যায় নিজের বাবা মা বা বেরাতে নেই, একদম বেরাতে নেই, সে যতই হোক ইচ্ছা, কেননা সে তোমায় কিন্তু টেনে নিয়ে যাচ্ছে তার জগতে নিয়ে যাবে বলে। আর সে টানবেই। আমি বারবার বলবো যে এই জিনিসটি একদমই, যদি ওই ওনারা তো তন্ত্র সিদ্ধ আঘড়ি বিদ্যা, প্রচন্ড প্রাচীন কালের বিদ্যা, বলে যে ভৈরব শিবের একটি অংশ, শিব নিজে আঘড়ি রূপ ছিলেন, সেখান থেকে এসে তাদের কাছে অনেক 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 তন্ত্রের নলেজ রয়েছে প্রচুর। আর প্যারাসাইকোলজিতে কিন্তু তাই বল যে মৃত্যুর পর সে তোমার বাবা না, সে তোমার ছেলে নয়, সে তোমার স্বামী নয়, বা সে তোমার গিন্নি নয় বা ওয়াইফ নয়। তো আমাকে এটার উপর একটু এনলাইন করবে, এই যে মৃত্যুর পরে কারোর ফটো ফ্রেমের সামনে খাবার দেওয়া, এইটা কতটা তুমি বিলিভ করো? যদি তুই ইন্ডিয়ান মাইথোলজি বলিস, ইন্ডিয়ান মাইথোলজিতে এটাকে মানে, তবে যদি তুই আমাকে বলিস, আমি তো বেসিক্যালি কোনোদিন দেখিনি যে খারাপ কিছু হয়েছে। তবে আমি তোদের বলবো যে ওই দেখবি যে মৃত্যুর পর, মৃত্যু হয়ে যাওয়ার পর, ঘাট কর্ম হওয়ার পর, মানে শ্রাদ্ধ হওয়ার পর একটা থালা গিয়ে রেখে আসে না, গঙ্গার ধার বা পুকুরের ধার, ওই খাবার কিন্তু
ভুলেও কখনো টাচ করা উচিত উচিত না। না, খাওয়া উচিত না। বাট ঘুরে তাকানো উচিত না, তুমি রেখে চলে আসো। ঘুরে তাকানোটার ব্যাখ্যা অন্যরকম রয়েছে হয়তো, সেটা অনেকে করেছেও হয়তো, কিন্তু আমি বলবো তো এই খাবার কিন্তু খাওয়া উচিত না। তা তুমি অর্ঘ্য মানে তুমি যেটাকে অর্ঘ্য দিচ্ছ, কাকে দিচ্ছ? আত্মাকে। সেটা খেলে পর অনেক রকম অনেক রকম বয়স হয়ে যায়, এবার সেই যে তোমারই মানে তোমারই চেনা জানা আত্মা এসে খাচ্ছে, তার কি মানে কোনো আছে? নয়ে নেই তো। ওই ঘাটে তো অনেকের কাজ চলছে। অনেকে, শুধু ঘাট না, তুমি একটা পরিত্যক্ত জায়গা যেখানে মাছ, হুম। খাবার, পায়েস এসব রেখে আসছো, মিষ্টি, আর যেগুলো প্রত্যেকটি এনার্জি প্রচন্ড প্রিয়। মিষ্টি তো স্পেশালি হ্যাঁ, মিষ্টি, ওই জন্য বলে পায়েস খাওয়ার মুখ মিষ্টি। দেখবি ওই প্রাচীন যুগে আর বাবা মাও বলতো যে পায়েস খেয়েছিস, মিষ্টি খেয়েছিস, মুখ ধোয়াগে। কেন? ওদের ওই ঘ্রাণটা খুব ভালো লাগে, ওই টেস্ট ওদের প্রচন্ড মুখে লাগে। এই যে দুনিয়ার এই ডাইমেনশনটা তো এতটাই ডেপ যে আমি তুমি জাস্ট না না, 0.2% 0.5% কিচ্ছু জানি না। আমি লাস্ট 10 বছর ধরে গবেষণা করছি, এখনো বলি যে আরো এই যতদিন আমি যেদিন মৃত্যু হবে সেদিন পর্যন্ত আমি কিছু না জেনেই মরব। এরপরে জানি না আমার ছেলে বা ছেলে মেয়ে যেই হোক তারা এই ফিল্ডে আসবে কিনা। আমি চাই তারা নাই আসুক, কারণ এই ফিল্ড সারা জীবনে রিক্সের ফিল্ড। এই ফিল্ডে কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই, ভবিষ্যৎ বলে কিছু নেই বলা ভুল, কিন্তু অনেক খাটনি রয়েছে। তোমার পাশে কেউ থাকবে না। আমি খুব লাকি, আমার বাবা তো নেই, আমার মা, আমার গিন্নি এরা আমার পাশে রয়েছে বলে আমি এখানে পেরেছি। নাহলে বেশিরভাগ বাঙালি পরিবারে কিন্তু দেখতিস, হ্যাঁ দাস না, ভূতের এইসব ভূত নিয়ে কাজ করিস। আমাকেই তো বলেছে, আমাকেই বলেছে। আমার ওয়াইফই বলছিল যে আমি একজনের সঙ্গে কথা বলেছি, একজন খুব নাম করা আসলো, যে এইসব ভূত প্রেত নিয়ে তুই যে পডকাস্ট করছিস করিস না, কিন্তু বাড়িতে চলে আসবে। তাহলে তো এতদিন আমার বাড়িতে সেটাই চেয়ে হয়ে যেত, বসে থাকতো। মানে আমাকে অনেক জিজ্ঞাসা করে, দাদা সত্যি কথা তোমার সঙ্গে কোনোদিন এমন কিছু হয়নি? এলাম না, আমার বেসিক্যালি আমার সঙ্গে এখনো কিছু হয়নি। যা শুনেছিলাম শিল্পা জিমের ক্ষেত্রে, যা শুনেছিলাম যে নাকি ওখানে নাকি একা টিকতে একা ঢোকার কারোর ক্ষমতা নেই। ওই নিচের ফ্লোরে আমি একা ছিলাম, একজন ছেলে ছিল যার ক্যামেরা দিয়েছিল, সে ভয় পেয়ে গেছিল। রণজয় বিষ্ণুর কেস যেরকম শুনেছিলাম, তাহলে তো এই সময় অনেক কিছু হয়ে যেত আমার সঙ্গে। মানে রণজয় বিষ্ণুর বাড়ি থেকে বেরোনোর পর ভূতে আমাকে চাপকাতো। হ্যাঁ, মানে যেরকম ভাবে বেলুনটা ফেটে আমার দিকে এসছে, তা ও যদি চাইতো আমাকে বেরাতাম শুরু করে দিত একসাথে, বা জায়গা পেলো এমন জায়গা ঝেড়ে দিত। আর তো গাড়ি করে এসছি, আমি তো এসছি গাড়ি করে, গাড়ি উল্টে দিল। কিন্তু ওই যে বললাম যে সবসময় মনে রাখবি, আমি আবারও বলি নিউকামারদের, যারা আমাকে একটা টেক্সট করেছিল মাঝে, তোকে আমি বলি, তুই হোয়াটসঅ্যাপে আমি একটা স্ট্যাটাসও বসেছিলাম, একটি বাচ্চা ছেলে টেক্সট করেছে, গোটা 22-23 বছর বয়স, ফার্স্ট ইয়ার, 22-23 বছর বয়স, ইঞ্জিনিয়ারিং পড়ছে। দাদা তোমার কথা তোমাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে সেমিট্রিতে গিয়ে আমি চ্যালেঞ্জ করেছি স্পিরিটকে। না, ভুলেও এসব করিস না, আরো বেশি আছে, ও চলে আসবে বাড়িতে, ভুলেও করিস না এসব, ভুলেও। তোমার মতো আমি চ্যালেঞ্জ করেছি, যদি থাকো আমাকে এখানে সামনে এসে দেখাও। তোমার চ্যালেঞ্জটা আলাদা ছিল, আর এর চ্যালেঞ্জটা তো আলাদা, বাড়ি নিয়ে চলে আসবে। এর পেছনে অনেকটা শিক্ষা লাগে, অভিজ্ঞতা লাগে। আমি জানি আমি কিভাবে বেরিয়ে যেতে পারবো এই জায়গা থেকে, কিন্তু এটা অভিমন্যু চক্রের মতন, ও ঢুকে যাবে, বেরোতে পারবে না। যায় না, জায়গায় আরে এই যে চক্রটার কথা বললাম, চক্র থেকে আমার মনে হলো যে ড্যান তো একটা চক্রের মধ্যে বেরোতে পারলো না। ড্যান বেরোতে পারি, ড্যান পুরো ফেসে গেছে। ড্যান বৃত্তটা পুরো সম্পূর্ণ হয়ে গেছিল বলে ড্যান বেরাতে পারেনি। কারণ ড্যান যতদিন ধরে কাজ করছিল, ড্যানের টিম যতদিন ধরে কাজ করছে, ড্যান বেরিয়ে যাওয়া উচিত ছিল। আমার মনে হচ্ছে ড্যানের পুরো বৃত্তটা ঘিরে ফেলেছিল ড্যানকে, একটি বৃত্তর আবদ্ধে ঘিরে ফেলার পর ড্যান আর বেরাতে পারে। এত নাম করা, এত অভিজ্ঞ একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, সে বেরোতে পারলো না। এরকম একটা ছেলে গিয়ে, এটাই তো কথা। আমি সেটাই বলবো যে আমি এখনো বলবো যে পাখামোটা করবেন না, পড়াশোনাটা করুন। যদি এই ফিল্ড নিয়ে কিছু করতে ইচ্ছা করে, রিসার্চ করতে হলে রিসার্চ করো। রিসার্চ করার জন্য অনেক রকম ভাবে টার্মস আছে, তোমরা সেটা করো। দরকার হলে যারা এই ফিল্ডে এত বছর ধরে রয়েছে তাদের হেল্প নাও, তারা খুব হেল্প করবে, জেনুইন জিনিস হলে হেল্প করবে। অবভিয়াস করে। আমরা যখন নতুন ছিলাম তখন কি অ্যালেন টেইলর করেনি? তখন কি ওয়াকার রাজ করেনি? রাস্তা দেখিয়ে দেবে যে তোমাকে এই ফুটপ্রিন্টসে যেতে হবে। তুমি কতটা এগাতে পারবে সেটা সম্পূর্ণ তোমার নয়। ঠিক, কারণ তোমার এই ফিল্ডে তোমাকে পিছন টেনে ধরবেই, আগাতে কেউ তোমাকে দিবে না, তোমাকে এগাতে হবে। না মানে এই কটা জিনিস আমরা ভাবছিলাম যে প্রত্যেকটা দেখো ইন্টারকানেক্টেড, প্রত্যেকটা আজকে যে কথাগুলো হলো সবই কিন্তু আমাদের একটা ইন্টারকানেক্টেড। মানে তোমাকে ঢুকতে হবে, তোমাকে বেরোতে হবে, পদ্ধতি তোমাকে জানতে হবে। হ্যাঁ, তোমাকে তো না বেরোতে পারলে পর অভিমান্য মতন কেস হয়ে যায়। একটা কথা বল না, এই যে আমরা একটা শুট করছি, ক্যামেরা রয়েছে, লাইট রয়েছে, এগুলো প্রত্যেকটা সম্বন্ধে তো নলেজ রয়েছে, অল্প বিহত
একদম। এখন যদি কেউ নাও থাকতো, একটা লাইট নিভে যেত বা ক্যামেরার কোনো প্রবলেম হবে, তুই গিয়ে তো সেটা স্টার্ট করে ঠিক করতে পারতিস। তাই তুই একটা এমন জায়গায় ঢুকছিস, যে এমন চক্রব্যূহে ঢুকছিস, সেই বৃত্তর মধ্যে ঢুকছিস, সেই বৃত্তর মধ্যে ঢোকার থেকে ঢোকানো তোমার যেমন ক্ষমতা থাকে, মানে তুমি ওয়ান ওয়েতে ঢুকছো, পিছনে বেরিয়ে আসার ক্ষমতা তোমারই থাকতে হবে। একদম, জানতে হবে তোমার যে পিছনে না হলে পরে আমাকে ডান দিক থেকে বা দিক দিয়ে আমাকে বেরোনোর রাস্তা রাখতেই হবে। বেরাবে সেটা তোমার সম্পূর্ণ নলেজ। একদম ঠিক। বারবার এটাই বলবো যে বৃত্তর মধ্যে ঢুকে যাওয়া খুব সহজ, খুব আজকাল সব দেখি নামের তলা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, প্যারানর্মাল রিসার্চার। আমি মাঝে মাঝে মানে হয়তো হতে পারে, কিন্তু মাঝে মাঝে ভাবি যে এতটা সহজ এখনো না, লোককে বলতে খুব লজ্জা লাগে। আরেকটা জিনিস জানো তো কি হয়, এই যে ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করা হয় এত ইজি অ্যাভেলেবেল হয়ে গেছে, রাইট, যে কেউ কিনছে রাইট, কিনে ঢুকে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, একজনের বাড়িতে গিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করছে, একজন ইউটিউব চ্যানেল বিশাল ভিউজ পেয়েছে, সেটা কিছুই পাইনি আলটিমেটলি। ইএমএফ মিটার দিয়ে হাজার চেষ্টা আমি বলছি যে এটা এত ইজি হয়ে গেছে এখন, যে তুমি একটা ইএমএফ মিটার কিনে নিচ্ছ, একটা লেজার গ্রিড কিনে নিচ্ছ, পকেটে পয়সা আছে, নিয়ে চলে যাচ্ছ করতে। এত সস্তা ব্যাপারটা নয়। তো তেমনি যদি একটা ছেলে যদি মনে করে আমি একটা ইএমএফ মিটার নিয়ে চলে গেলাম, ওটাই আমি বলছি, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। অ্যাকচুয়ালি তোকেই বলি যে আমি একটু যদি মহাভারতে দেখি, মহাভারতে কিন্তু অর্জুন কিন্তু গান্ডীবধারী ছিলেন, অর্জুন কিন্তু গান্ডীবই চালাতে পারতেন। আপনি কিন্তু যদি আরো 4 জন পাণ্ডবকে দেখি, তাদের কিন্তু আলাদা আলাদা বিদ্যা ছিল। ঠিক ঠিক। যেমন যুধিষ্ঠির যেমন ভালা চালাতে, বল্লম চালাতে এক্সপার্ট ছিল, নকুল সহদেব যেমন তলোয়ার চালাতে এক্সপার্ট ছিল, ভীম যেমন গদা চালাতে এক্সপার্ট ছিল। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অভিজ্ঞতা সম্পূর্ণ লোক থাকে। এবার কি হয় আমাদের ক্ষেত্রে, কি হয় আমরা যেহেতু বহু বছর ধরে ইনভেস্টিগেশন করছি, আমরা অনেক এমন জায়গায় গেছি যে জায়গায় হয়তো না গেলে হয়তো জানতে পারতাম না যে এতটা রহস্য লুকিয়ে রয়েছে। অভিজ্ঞতা বাড়তে 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 এখন প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে না একটু একে অপরের পরিপূরক হয়ে গেছে, আর স্পিরিট কানেক্ট হয়ে যায় হয়তো এই জন্যই, হয়তো যেহেতু তারাও জানে যে কি করতে গেছি আমরা। কারণ এটাই আমি বললাম যে তুমি কানেক্ট করছো একজনের সঙ্গে, আরেকজনের কাজ কিন্তু ভূমিকা হচ্ছে সেই জিনিসটাকে হয়তো ক্যাপচার করা, রেকর্ড করা, সবকিছু রয়েছে। যে সামনে ক্যামেরা চলছে, এটা একজনের কাজ। তুই পডকাস্টার, তুই আবার ইন্টারভিউ নিচ্ছিস, একটা চলছে, পডকাস্ট চলছে। আমার কাজ একটা ব্যাখ্যা দেওয়া, তার আলাদা করে একটা ভূমিকা রয়েছে। এটি না থাকলে হয় না। ওই জন্য বলে এই যে ফট করে গিয়ে চলে গেল, গিয়ে একটা তুমি বলেছো এটা গিয়ে চলে গেল, আমি ভূতকে একটা একদম শুনলাম, একদমই ওর কিন্তু ব্যাকআপ নেই না, চলে তো গেলে কিন্তু বেরাবে কি করে? এক্স্যাক্টলি। তুমি একটা ঘরেতে চলে গেলে, তবে বলবো যে অবভিয়াসলি তুমি তোমরা যাও, কিন্তু তার আগে স্টাডি খুব দরকার। এক্স্যাক্ট, আমি ওটাতেই আসছিলাম, পড়াশোনা খুব দরকার, অভিজ্ঞতা খুব দরকার। আগে একজন সিনিয়র খোঁজো, যে সিনিয়র তুমি বেছে নিতে পারবে, সে সিনিয়রকে তুমি অভিজ্ঞতা নাও, তার অভিজ্ঞতা খুব দরকার। প্রত্যেকটা ফিল্ডে অভিজ্ঞতার খুব দরকার। না, আমার কাছে আরেকটা জিনিস ছিল, যেরকম দেখো প্রত্যেকটা জিনিসের একটা গুরু লাগে। তুমি তন্ত্র সাধনায় চলে আসো, তন্ত্র সাধনায় তুমি গুরু ছাড়া কিন্তু তুমি তন্ত্র সাধনা করতে পারবে না, যে তোমাকে জিনিসটা শেখাবে। তুমি যে কোনো ফিল্ডে চলে যাও, তোমাকে কিন্তু তোমার একটা গুরু লাগবে। আজকে স্কুলে পড়াশোনা করছো, তার জন্য তো একটা টিচার আছে, সে তো গুরুই আলটিমেটলি। তো এই ফিল্ডেও তেমনি গুরু আছে, যারা এত বছর ধরে রিসার্চ করে আসছে, তুমি এত বছর ধরে রিসার্চ করে আসছো, আরো অনেকে আছে যারা সিনিয়র রিসার্চার রয়েছে। তো এই যে নতুন প্রজন্ম, তোমাদের কাছ থেকে এসে শেখার দরকার যে আমি কিভাবে জিনিসটাকে করলে আমার সেফটিটাকে থাকবে, ইয়েট আমি আমার রিসার্চটাকেও সাকসেসফুল করবো। আমি তো সেটাই বারবার বলছি তোকে যে আসো ফিল্ডে, আসো, আমরাও চাই ফিল্ডে, কারণ আমাদেরও আস্তে আস্তে সময় হয়ে এসছে হয়তো ফিল্ড ছাড়ার, আর 10 বছর 12 বছর পরে হয়তো ফিল্ড ছেড়ে দেবো, কিন্তু নতুনরাও তো আসার দরকার নেই, এগাবে কি করে? এবার তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, তোমাদের টাইম আর আজকের টাইমের মধ্যে তোমার কোন জিনিসটা খারাপ লাগে? মানুষ, এখনকার ছেলেরা সম্মান খুব কম দেয়। আমরা খুব সম্মান দিয়ে এই জায়গায় পৌঁছেছি। আমরা অ্যালান টিউরিংকে এখনো স্যার বলি। আজ আমরা এতগুলো কেস সলভ করার পর, আমাদের ভারতবর্ষের প্রথম 3টে কেস সলভ করেছি, হাই প্রোফাইল কেস। সেটা রাইজ অফ ফিয়ার, কলকাতা পুলিশ, অপারেশন ফরগেট মি নট, কাছাড়পাড়া জিন, রিসেন্টলি অপারেশন স্পিড সিগনেচার। 3টে এই সময়ে সপ্তাহে 3টে বিতর্কিত কেস আমি প্রথম সলভ করেছি। তো এখনো আমরা অ্যালান টিউরিংকে স্যার বলি। অ্যালান টিউরিং আমাদের সেই বাচ্চার মতোই ভালোবাসে। কিন্তু এখনকার ছেলেরা খুব একটু কিছু করেই নিজেকে অনেকটা বড় ভেবে ফেলে, অসম্মান করা শুরু করে। তবে সবাই নয়, এই বলবো না এখনকার ছেলেরা। তোমার এটা মনে হয় না যে অনেকে আছে ভিউজ পাওয়ার জন্য করতে পারে, যে এটা করলাম
ভিউজের জন্য করতে আসবে? পারে ভিউজ। আমার আমার প্রোফাইলটা খুব ছোট প্রোফাইল, আমার আগের প্রোফাইলটা নষ্ট হয়ে যাওয়ার পর তো পার্থ, আমি তোকে বলি যে আমার কোথায় আমার ভালো লাগা জানিস তো, আমার প্রোফাইলে যদি তুই ইয়েতে যাস, ওই প্রোফাইলের হিস্ট্রিতে যা, ওখানে কিন্তু রোজ 8-10 হাজার লোক চোখ রাখে। আমার ফলোয়ার হয়তো এই মুহূর্তে প্রোফাইলটা যেহেতু নষ্ট হয়ে গেছিল, আগের প্রোফাইলটা, নতুন প্রোফাইল, খুব কম সংখ্যক ফলোয়ার, কিন্তু 8-10 হাজার লোক রোজ চোখ রাখে, ওটাই আমার পাওনা। আমি কখনো চাই না যে আমি এত মিলিয়ন ভিউ নিয়ে আমি এই জিনিস করবো, ওই জিনিস করবো। আমার গবেষণাটা যেন লোকের কাছে পৌঁছায়। না এক্স্যাক্টলি, মানে তুমি যেটা করছো সেটা হচ্ছে অ্যাকচুয়াল গবেষণা, অ্যাকচুয়াল রিসার্চ। লোকে জানিস তো, তুমি গবেষণা সেই এই জায়গায় পৌঁছালে লোকে তোমাকে বিশ্বাস করতে শুরু করে। এই যে লোকজন আমাকে টেক্সট করে, যে লোকজন আমাকে প্রশ্ন করে, তুই দেখবি মাঝে মাঝে কমেন্টও করে, তারা কিন্তু বিশ্বাস করে যে আমার কথায় কোনো যুক্তি আছে বলে, ভার্ডিক্ট আছে বলেই তবে কিন্তু লোকটা ঠিক বলছে। বিশ্বাসযোগ্যতা খুব দরকার আছে। এরকম অনেক টিম আছে, এরকম অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আছে যারা তো একটু কিছু করে নিজেকে অনেক বড় ভাবে। সে ভাবুক, ভাবার কোনো জিনিস, কিন্তু ওই যে বলে বেশি বড় হয়েও না, ওই ছাগলে মুড়িয়ে খাবে, ওই জিনিসটা করার দরকার না করার। আমি কারণ কি দেখো, এই যে রিসেন্টলি এই যে আবহাওয়াটা এসছে, ঘোস্ট হান্টিং, তারপরে তোমার প্যারানর্মাল রিসার্চ, অনেকে ভাঙ্গার ফোর্টে চলে যাচ্ছে, অনেকে বিভিন্ন হন্টেড প্লেসে চলে যাচ্ছে জাস্ট ফর ভিউজ। আমি মনে করেছি যে রিসার্চের কম জায়গায় ওরা ভিউজের জন্য দৌড়ে চলে যাচ্ছে উইথ আ লাইফ রিস্ক। আমি বলবো যে এই জিনিস করাটা, ওই অন্ধকারে তুমি ঢিল ছুটছো ভালো কথা, তো অন্ধকারে তুমি একটা লাঠি আর একটা আলো নিয়ে না গিয়ে যদি তুমি লাঠি শুধুমাত্র এমনি চলে যাও, তাহলে তুমি তো খুব ভুল কাজ করছো। এটা করা উচিত নয়। পড়াশোনা করো, ফিল্ডে আসুক, ফিল্ডে তো আসতেই হবে, নাহলে ফিল্ড দেখাবে কি করে। আমরা আজ থেকে 10 বছর আগে যেরকম দেখেছি, এই ফিল্ডে অনেক উন্নত হয়েছে, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এসছে, বিজ্ঞানের সঙ্গে যেহেতু মিল আছে, আমাদের টার্মের সঙ্গে বিজ্ঞান মিল আছে, বিজ্ঞান মানুষ মানছে, আরো 10 বছর পর আরো এগিয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। উজ্জ্বলদা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আজকের পডকাস্টটা আমার মনে হয় অডিয়েন্সের খুব ভালো লাগবে, বিকজ একটা তো লাবুবু, তার সঙ্গে প্যারানর্মাল কিছু ইনসিডেন্ট, ম্যানমেড আবার ইনসিডেন্ট, অনেক কিছু ভালো হলো। ইলুমিনাটি নিয়েও আমরা কথা বললাম, অনেক কিছু নিয়ে কথা বললাম আজকে। তো সত্যি কথা, মানে এই ইউনিভার্সটা এমনই একটা ইউনিভার্স পিকুলিয়ার, যেখানে তোমার সামনে কত কিছু ঘটছে, আবার তোমার চোখের সামনে ঘটছে, কিন্তু হয়তো তুমি চোখে দেখতে পাচ্ছ না সেই জিনিসগুলো। আবার কিছু ট্রেন্ডিং ফলো করতে করতে কিন্তু বাড়িতে এমন এমন জিনিস নিয়ে চলে আসছে লোকেরা, সেটা আনার পরে তারপরে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এবার আমরা কি করে এটাকে তাড়াবো। যেরকম আগের পডকাস্টে আমরা বলেছিলাম যে দুটো আলাদা ডাইমেনশন, আমাদের একটা ডাইমেনশন, তাদের একটা ডাইমেনশন। আমরা এমন একটা ডাইমেনশন থাকি যেখানে আমরা নিজেদেরকে দেখতে পারি, ওদেরকে দেখতে পারি না, ওরা আমাদের হয়তো সেই ডাইমেনশন থেকে দেখতে পারে। অন্য ডাইমেনশন হয়তো এরকম হচ্ছে যে আমি হয়তো পার্থবালা, তুই হয়তো উজ্জ্বল, হতেই পারে, হয়তো আমি তোর পডকাস্ট করছি কোথাও। আবার অনেক সময় আমি দেখেছি যে এই ডাইমেনশনে যাওয়ার জন্য লোকেরা অনেক কিছু আয়োজন করে। যাই হোক, সেটা তো আবার কোনো একটা অন্য পডকাস্টে আমরা এটা নিয়ে ডিসকাস করবো, যে আনাদার ডাইমেনশনে কি করে যাওয়া যেতে পারে। এটা তুমি হয়তো ব্যাখ্যা দিতে পারবে ভালো। একটা আইডিয়া দিয়ে রাখলাম যে মিররের থ্রু দিয়ে অনেকে যাওয়ার চেষ্টা করে, মিরর পর মিরর, দুটো মিরর রেখে একটা ইনফাইনাইট ডাইমেনশন তৈরি করার চেষ্টা করে। তো এটা নিয়ে হয়তো পরে একটা তোমার সঙ্গে এটা নিয়ে বসবো, খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বলদা, আমাদেরকে সময় দেওয়ার জন্যে, আর এই একটা ইন্টারেস্টিং পডকাস্ট করার জন্যে। আর অডিয়েন্সদেরকে বলছি, যদি আপনাদের বাড়িতে মনে হয় কখনো যে কোনো প্যারানর্মাল কিছু চলছে বাড়িতে, আর আপনাকে এটা নিয়ে তদন্ত করতে হবে, রিসার্চ করতে হবে, উজ্জ্বলদা আছে আমাদের সঙ্গে। উজ্জ্বলদার প্রোফাইল, কন্ট্যাক্ট আইডি দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে পর, যদি আপনাদের কাছে জেনুইন রিজন থাকে ফর প্যারানর্মাল কোনো কিছু ঘটছে, অবশ্যই উজ্জ্বলদা আপনাদেরকে সাহায্য করবে, হেল্প করবে। উজ্জ্বলদা আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা বলবো, উজ্জ্বলদা এই জিনিসটাকে প্রেফার করে না যে কোনো কিছু ম্যানমেড জিনিস করে নিয়ে এসে আপনি বলবেন। তো উজ্জ্বলদা, তুমি কিছু একটু হাইলাইট করবে? বলি যে আমি প্রথমেই বলে দিই, আমার কাছে যে কেসগুলো আছে, খুব কেস আমি সিলেক্টিভ কেস নিই, আর কেস যদি আসে, যদি মনে হয় ধরাতে পড়ে যায়, কথা বললে, ভিডিও দিলে বা গেলে বোঝা যায় কতটা কোনটা ম্যানমেড, কোনটা অরিজিনাল কেস, অরিজিনালিটি রয়েছে।
দেন যদি এরকম হয় ম্যানমেড, সে তো আমি বলেই দিই যে আমি কিন্তু পাবলিক করে দেবো। ঠিক। আপনাদের দোষ সেখানে সেটাও তুলবো, আর যদি সত্যি এনার্জির কোনো রকম এনার্জি থেকে থাকে বা এনার্জি সত্যি কমিউনিকেট করে, সেটাও তুলে দেবো। পারফেক্ট। তো আপনাদেরকে ডিটেলস দিয়ে দিলাম। আপনাদের যদি আমাদের পডকাস্ট ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আমরা আবার একটা নতুন পডকাস্ট নিয়ে আপনাদের জন্য আসবো আগামী শুক্রবার ঠিক 7টার সময়। চোখ রাখবেন আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেল ইউটিউবে। আমাদের নতুন গেস্ট অনেকেই আসতে থাকছে, আর উজ্জ্বলদা আবার একটা আমাদের নতুন পডকাস্টে আসবে। তো আজকের জন্য আমরা আপনাদেরকে বলছি গুড নাইট, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।